লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমাদের বৃহস্পতিবার শুক্রবার ঘটনা শোনার পরেও যারা আগ্রহ নিয়ে বসে থাকেন যে নতুন আরেকটা দিন আরেকটি ঘটনা শুনবেন, তাদের জন্য এই আয়োজন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আব্দুল, নড়াইল জেলার লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রাম থেকে লিখছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটেছিল আমার সবচেয়ে কাছের বন্ধু হাবিবুল্লাহর সাথে। যদিও ঘটনার সাথে আমার কিঞ্চিত সংযোগ ছিল। ঘটনাটি ছিল 2014 সালের জানুয়ারি মাসের কোনো এক শীতের সময়ের। আমি আমার ছোট খালাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে আমিও আমার খালাতো ভাইয়ের কিছু বন্ধু মিলে লোহাগড়ায় জয়পুর ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই সেই সময় আমার বন্ধু হাবিবুল্লাহ ফোন দিল। আমি ফোনটা রিসিভ করতেই বলল, তুই কোথায় রে? আমি বললাম, আমি বেড়াতে এসেছি খালাদের বাসায়। তখন সে বলল, তুই এখনই বাড়িতে আসবি, আমি তোদের বাড়িতে থাকবো, সাথে আরও কিছু সমস্যা আছে, তাই দ্রুত বাড়িতে আয়। কিন্তু আমি বললাম, আজকে আসতে পারবো না, কালকে যেয়ে কথা হবে। এই কথাতে হাবিবুল্লাহ খুব রাগ হয়ে ফোনটা কেটে দিল। পরের দিন বিকেলে বাড়িতে যেয়ে আসরের নামাজ শেষ করে মসজিদের বারান্দায় বসলাম কি হয়েছে সেটা শোনার জন্য। তখন হাবিবুল্লাহ বলা শুরু করলো, গত পরশু রাতে সে তার রুমে ঘুমিয়েছিল। গভীর রাতে তার মনে হলো তার পায়ের দিকের কম্বলটা খুবই ভারী হয়ে আছে। প্রথমে সে মনে করলো হয়তো বেড়াল শুয়ে আছে, কেননা শীতের সময়ে অধিকাংশ বেড়াল কম্বলের ওপর ঘুমিয়ে থাকে। এই ভেবে সে বেড়ালটিকে একটা লাথি দিয়ে সরিয়ে দিতে চাইল। বেড়ালটির শুয়ে থাকা জায়গাটি ভারী লাগছিল। যখন বেড়ালটিকে লাথি দিতে গেল তখনই ঘটল একটা বড় বিপত্তি। লাথি দেয়া মাত্র বেড়ালটি আস্তে আস্তে যেন আরও ভারী হয়ে উঠল, আর তখন বেড়ালটি যেন বড় হয়ে বন্ধুর বুকের ওপর এসে বসল। আর কিছুক্ষণের মধ্যে ঘরের পরিবেশ অসম্ভব গরম হয়ে গেল, কিছুটা গন্ধে ভরপুর হয়ে গেল। হাবিবুল্লাহ তখন চেষ্টা করছিল বসতে, কিন্তু অতিরিক্ত ভারী হওয়ায় সে উঠে বসতে পারল না, আর ভয়ে তার শরীর কাঁপতে শুরু করেছিল। সে রাতে নাকি বন্ধু অনেক চিৎকার করে তার মাকে ডেকেছিল, কিন্তু কেউই তার কথা শুনতে পাচ্ছিল না। বলে রাখা ভালো, বন্ধুর মা, বাবা ও ভাবি অন্য একটি ঘরে থাকতো। অনেক চিৎকার করার পরও কণ্ঠ থেকে কোনো আওয়াজ বা শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল এখনই বুঝি জানটা বের হয়ে যাবে। বন্ধুর মনে হচ্ছিল বেড়ালটি খুবই রাগান্বিতভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আল্লাহর রহমতে পাশের মসজিদ থেকে ভেসে এলো সুমধুর আজানের ধ্বনি, আর সেই ভারী ও গন্ধযুক্ত প্রাণীটি হাবিবুল্লাহর শরীর থেকে মিলিয়ে গেল। হাবিবুল্লাহ তখন কম্বলটি ফেলে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠোনের মাঝে যেয়ে জোরে মা মা বলে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাবিবুল্লাহর চিৎকার ওর মায়ের কানে যেতেই দ্রুত ঘরের বাইরে এসে দেখে হাবিবুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই মিলে ওকে ঘরে নিয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরায়। একথা শুনে আমডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের ইমাম সাহেব হাফেজ আবু মুসার সাথে কথা শেয়ার করি, কেননা তিনি মাঝে মাঝে জিন ছাড়াতেন। তিনি বললেন, এশার নামাজ শেষ করে 4টি মাটির শুকনা টুকরা নিয়ে এসো। নামাজ শেষে আমরা হুজুরের রুমে প্রবেশ করি। হুজুর তখন মাটির 4টি টুকরো কোনো দোয়া পড়ে ফু দিলেন এবং বললেন, রুমে বিসমিল্লাহ বলে প্রবেশ করে ঘরের 4 সাইডে 4টি টুকরা রাখবে, ইনশাল্লাহ আর কিছু হবে না। তারপর হুজুরের সাথে কিছু সময় গল্প করলাম এবং হুজুরের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শুনলাম, যা পরবর্তীতে লিখে পাঠাবো। ওই দিন রাতে ঠিক করলাম আমি আমার বন্ধুর বাড়িতেই থাকবো, তাই বাড়িতে জানিয়ে তার বাড়িতে গেলাম আনুমানিক 10টার দিকে। হুজুরের কথা মতো বিসমিল্লাহ বলে রুমে প্রবেশ করতেই মনে হলো কিছু একটা ঘরের পেছনের দিকে ঘর ভেঙে বেরিয়ে গেল। দুজনেই ভয়ে কাঁপতে থাকলাম। ভয় কিছুটা কমলে ঘরের চারপাশে মাটির টুকরোগুলো রেখে বিছানাতে এসে শুয়ে পড়লাম। প্রচুর শীত পড়েছিল, তাই কিছু সময় গল্প করে আমরা প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম।
গভীর ঘুম। হঠাৎই ঘরের টিনের চালের ওপর বিকট শব্দে কিছু একটা পড়ল, যে শব্দের কারণে দুজনে চিৎকার দিয়ে উঠলাম। আর শব্দ শুনেই হাবিবুল্লাহর বাবা লাইট হাতে পাশের ঘর থেকে বেরিয়ে এসে জোরে জোরে বলল, কে কে কে, কিসের শব্দ? তারপর তিনি চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। রাত আনুমানিক 2টা কিংবা 3টা হবে। রুমের বাইরের সাইডে কে যেন হেঁটে বেড়াচ্ছিল আর ফিস ফিস করে কথা বলছিল। এগুলো দুজনেই শুনতে পাচ্ছিলাম। তারপর আবার ক্রমেই টিনের চালে শব্দ হতে লাগলো। মনে হচ্ছে কেউ দৌড়ে বেড়াচ্ছে টিনের চালের ওপর। আমরা দুজনেই ভয়ে লেপের নিচে ঘামতে শুরু করি। কিছুক্ষণ পর কেউ একজন কথা বলে উঠল, এ ঘরে আমাদের নাকি সে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। তারপর পরিবেশ নিরিবিলি হয়ে যায়। আমরা দুজনে লাইট নিয়ে রুম থেকে বের হয়ে পাশের ঘরে যেয়ে বন্ধুর আম্মুকে ডেকে তুলে সব কিছু বললাম। তিনি তখন তার ঘরে মাটিতে একটি বিছানা করে দিলেন, সেখানেই আমরা শুয়ে পড়লাম। এরপর আর কোনো দিন আমার বন্ধু হাবিবুল্লাহ ওই ঘরে প্রবেশ করেনি। কিছুদিন পর বন্ধুর ভাগ্নের হাত ভেঙে যায় ওই ঘরের বারান্দা থেকে পড়ে। ভাগ্নি মাঝে মাঝে ওই বাড়িতে আসলে পাগলামি করে। এক কথায় বলতে গেলে ওই বাড়িতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল তাদের পরিবার। এর 6-7 মাস পরে ওই জায়গা ছেড়ে দিয়ে অন্য একটি জায়গা ক্রয় করে একটু দূরে নতুন বাড়ি করে এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আর পূর্বে যে জায়গাটি ছিল সেটি অবশ্য ছিল বন্ধুর ছোট মামার জায়গা। ঘটনাটি আশা করি পড়বেন। এই ঘটনাটি 100% সত্য। জায়গা ও সকলের নামগুলো আসল দেয়া হলো। সময় পেলে আরও কিছু ঘটনা শেয়ার করব, এই বলে হাবিবুল্লাহ তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে শুরু করলাম ভূত.com এবং আমরা চেষ্টা করব আপনাদের মূল্যবান সময় যতটা কম লাগানো যায়, কারণ এখন আপনারা সবাই ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত এবং সেটাই স্বাভাবিক, কারণ 4 বছর পর পর একবার আসে ওয়ার্ল্ড কাপ এবং আপনাদের পছন্দের টিমগুলো যেহেতু খেলছে, আপনারা চাইবেনই যে এই সময়টা পুরোপুরি ওয়ার্ল্ড কাপকে দিতে, ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত থাকতে। তার মধ্যেও ভূত.com শুরু হয়েছে, কিন্তু খুব অদ্ভুত একটা সময় আমাদের ভূত.com শুরু হয়, যখন একটা গ্যাপ থাকে প্রথম আওয়ারটা। তো আমরা দ্বিতীয় ঘন্টাতেও যাব, কিন্তু চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দ্বিতীয় ঘন্টায় ব্যস্ত না রাখতে। তো আমি আশা করব যে আপনারা সবাই যে যেখানে আছেন যুক্ত হবেন আমাদের সাথে। আমি একটু বলে দেই যে আজকে আমাদের যে ঘটনা নিয়ে আমরা খুব বেশি এক্সাইটেড, সেটি হচ্ছে ঘন্টা ফিরে এসেছে। এবং আপনারা দেখছেন প্রায় 1 সপ্তাহের বেশি সময় জুড়ে আমরা এই ঘন্টা ফিরে এসেছে নিয়ে কথা বলছি ফেসবুকে। আপনারা বলছেন, আপনারা তার আগে জানতে চেয়েছেন অনেকবার, অসংখ্যবার, যে ঘন্টার দ্বিতীয় পার্ট কীভাবে এসছে। অনেক সময় কেউ হয় না যে প্রথম পার্টটা শোনার পরে দ্বিতীয় পার্টে গিয়ে আমাদের মনে হয় যে এটা বোধহয় আর অতটা আগের মতো ভালো হবে না। এটা হয়তো প্রথমটায় যেরকম উত্তেজনা ছিল বা প্রথমটায় যেরকম টান টান উত্তেজনা নিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, দ্বিতীয়টাতে মনে হয় সেরকম হবে না। ভুল, একদম ভুল। কারণ আমি
বলবো যে দ্বিতীয় ঘটনাটাও ঠিক প্রথম ঘটনার মতোই বা তার চেয়ে বেশি হবে, আরও বেশি রকমের আকর্ষণীয় এবং আপনাদের কাছে আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে প্রতিটা মুহূর্ত। এই বিষয়টি আমি নিশ্চিত করতে পারি বলে মনে হয় আমার, কারণ আমি ঘটনাটি পড়েছি, আমি জেনেছি এবং এই ঘটনা নিয়ে আমাদের ভূত.com শোনেন যারা, তারা যেমন বলেছেন, যারা শোনেন না তারাও অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এই ব্যাপারটা কি, মানে তারা তো শোনেন না, সুতরাং তারা জিজ্ঞেস করতেই পারে যে ভাই ঘন্টা ফিরে এসেছে, এটা কি আসলে আমি ঠিক বুঝতে পারছি না। তো সেই ঘন্টা ফিরে এসেছে, এটা কি ঘন্টা? এটা হচ্ছে মৃত্যু ঘন্টা, যে ঘন্টাটি নিয়ে এসেছে তানভীর তুষার এবং সেটি একটি পরিবারের মৃত্যু ঘন্টা। সেই পরিবারটিও তানভীর তুষার আজকে জানাবে যে কেন সেই পরিবারটি এরকম মৃত্যুর মুখে পতিত হতে নিয়েছিল এবং সেই তার শেষ পরিণতি কী হয়েছিল সেই সমস্ত কিছু আপনারা জানবেন। ঘন্টা ফিরে এসেছে আজকে দ্বিতীয় পর্ব শুধু নয়, আজকে শেষ পর্ব বলতে পারেন। এরপরে যদি আবার ঘন্টা দিয়ে কোনো ঘটনা ঘটে তাহলে ডেফিনেটলি আমরা আবারও জানবো এবং তখন আমরা আবারও কথা বলবো। তো এই ঘন্টা নিয়ে আমাদের আসলেই মানে অনেক 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 প্রত্যাশা, অনেক কিছু। এবং আমি বিশ্বাস করি যে যারা প্রশ্ন করতে চান তারা কমেন্ট সেকশানে প্রশ্ন করুন। আমরা একটা মানে আজকে একটা নিয়ম বলবো না, আমরা আজকে একটা অনুরোধ করেছি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা এখন বিভিন্ন দেশকে সাপোর্ট করি এবং উন্মাদনা থাকবে, এটা খুব স্বাভাবিক। আর এই সময় তো বিশ্বকাপ আসলে এইভাবে হয় না, এবার সময়টা খুব অন্যরকম। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এর মাঝখানেই কিন্তু আমাদের বিজয়ের মাস ডিসেম্বর এসেছে এবং আমাদের অহংকারের মাস, আমাদের ভালোবাসার মাস, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার মতো সময় এই ডিসেম্বর। এবং সেই ডিসেম্বর মাস যেহেতু এসছে, আজকে যারা যারা আমাদের লাইভের নিচে কমেন্ট করবেন, যারা যারা আমাদের সাথে থাকবেন, তারা প্রত্যেকেই যে দেশকেই সাপোর্ট করে। কালকে আমরা একটা অদ্ভুত একটা মানে কি জিনিস করেছি, সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনারা কোন দেশ সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা আপনি কার ভয়ঙ্কর সাপোর্টার, সেই দেশের পতাকা আপনারা কালকে ব্যবহার করেছেন। আজকে যেই কমেন্টটি আপনারা করবেন না কেন, সেই কমেন্টের শুরুতেই থাকবে বাংলাদেশের একটি ফ্ল্যাগ। ওকে, আমার মনে হয় যে এইটার মাধ্যমে আমরা আমাদের সেই 30 লক্ষ শহীদ মা বোনদের আত্মত্যাগ, তাকে স্মরণ করব। আমরা স্মরণ করব আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, বীর শ্রেষ্ঠদের। আমাদের সাথে আপনারা থাকবেন এবং এটাতে সামিল হবেন বলে আমরা আশা করি। পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন, বাঙালি এমন এক জাতি, সে মাথা উঁচু করে দাঁড়াবেই। সে সময়ের প্রতিকূলে দাঁড়িয়ে আবারও সময়টাকে অনুকূলে নিয়ে আসতে জানে। চলুন আমরা শুরু করি, যেহেতু 11:59 বেজে গেছে আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের ভূত.com। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. শুরু হচ্ছে ভূত.com এবং ভূত.com-এ আমাদের আজকের যে এপিসোডটি, সেই এপিসোডটি স্পেশাল এপিসোড। ইটস আ ভেরি স্পেশাল এপিসোড, কারণ আমি একটু আগেও বলছিলাম যে গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ফেসবুকে এটা নিয়ে কথা হচ্ছে এবং তারও আগে আপনারা প্রত্যেকেই জানতে চেয়েছেন ঘন্টা কবে ফিরে আসছে। আজকে এই মুহূর্তে ঘন্টা ফিরে আসলো এবং এই ঘন্টাটি ফিরিয়ে নিয়ে আসছেন বা ঘন্টার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করেছেন আমাদের বিখ্যাত, আমাদের সবার প্রিয় স্টোরি টেলার তানভীর তুষার। এবং তানভীর তুষারকে অনেক ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের কাছে নিয়ে আসার জন্য। আমরা সেই সাথে আরেকটু বলি, আমরা ভার্চুয়ালি, আপনি এখন চাইলেই আমাদের স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন। শুধুমাত্র আপনারা যখন ইমেল করে ঘটনা পাঠাবেন, সেই ঘটনার সাবজেক্টে লিখতে হবে যে ভার্চুয়ালি স্টুডিওতে থাকতে চাই। তাহলেই আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়, আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, ঘটনা শেয়ার করবেন সেই ব্যাপারে। এবং আমি চাই যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ঘটনা ছড়িয়ে আছে, যারা হয়তো লেখার সময় পাচ্ছেন না বা যারা হয়তো রেকর্ডিংয়ের চাইতে মনে করেন যে আহা, এটা যদি স্টুডিওতে শেয়ার করা যেত তাহলে হয়তো অনেক ভালো হতো। এবং আপনারা সবাইও স্টুডিওতে শেয়ার করা ঘটনার
মানে জন্য বেশি ভোট করেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমরা চেয়েছিলাম যে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান। তো আমরা দেখেছি যে ইমেইল সবাই খুব পছন্দ করেন, এবং তারপরেই যদি যেটা আছে সেটা হচ্ছে পছন্দ করেন, যেটা হচ্ছে আমার সাথে কনভারসেশনের মাধ্যমে যে ঘটনাগুলো সবাই শেয়ার করেন। তো সেই ঘটনাগুলোর আমি সংগ্রহ করতে চাই আবারও। এবং কোভিডের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই এখন যারা কাজ করি, যারা হচ্ছে অনেকেই মনে করি যে ক্লাসটা তো অনলাইন ক্লাসই ভালো ছিল, এখন আবার এরকম যে ক্লাস করতে হবে কেন, মিটিংটা তো অনলাইনেই ভালো ছিল। এবং আমরা কারণে অকারণে যখন তখন কিন্তু অনলাইনে মিটিং সেরে ফেলছি, অনলাইনে আমরা আমাদের কথা সারছি, আমাদের ছোটোখাটো আড্ডা সারছি, আরও অনেক কিছু। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের টেকনোলজি যেহেতু কোভিড যেহেতু আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের টেকনোলজির মাধ্যমে আমাদেরকে এম্পাওয়ারও করেছে কিছুটা, তাই না? তো এই ব্যাপারটা আমরা কাজে লাগাতে চাই, এবং আমরা চাই যে আপনাদের সাথে সরাসরি টেকনোলজিকে ব্যবহার করে সরাসরি ঘটনা শেয়ার করতে। এটিও বাংলাদেশে আমরাই প্রথম করছি যে লাইভে আপনি ঘটনা শেয়ার করছেন। না, আমি বলবো যে হরর শোয়ের কথা বলছি, কারণ টিভিতে আরও বহু আগে থেকেই এরকম অনলাইনে অনেকেই যুক্ত হয়েছেন, কোভিডের মধ্যেও আপনারা দেখেছেন। সো ইট ইজ নট আ নিউ আইডিয়া, বাট আমাদের জন্য আমরা যারা আমি বলতে চাই যে আমার জন্য এটা খুব বেশি নতুন, কারণ আমি তো এটা কখনো করিনি। আগে যেটা করেছি সেটা টেলিফোনে করেছি বা মোবাইল ফোনে করেছি, বাট এখন পুরোপুরি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা ভার্চুয়ালি আপনাকে রাখতে চাই আমাদের স্টুডিওতে। আর কথা বাড়াবো না, বলে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আর কোনো কথা হবে না, সরাসরি চলে যাব ঘটনায়। শুনিয়ে আমরা আজকে যে ঘন্টা ফিরে এসেছে, কি সেই ঘটনা, কেন এত উত্তেজনা সবার মধ্যে, ঘন্টা কেন ফিরে আসে, কেন সে মৃত্যু ঘটায়, কেন সে প্রাণ কেড়ে নেয়, কেন সে অবিরত বাঁচতে থাকে, কেন সে অতিষ্ঠ করে তোলে মানুষের জীবন, কি সেই রহস্য, কি আছে এই ঘন্টার পেছনে, এর উৎপত্তি কোথায়, এর শেষই বা কোথায়? তানভীর তুষারের ঘটনা, ঘন্টা ফিরে এসেছে, আমরা শুনবো এখন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Booth.com. The fear returns with Russell. কেমন হয় যদি আজকে ফিরে আসে সেই ঘন্টা? ঘন্টা নিয়ে আমরা কথা বলছি অনেক দিন থেকে, এবং ঘন্টার এই ঘটনার জন্য আপনারা অপেক্ষা করছেন অধীর হয়ে। আর সেই তানভীর তুষারের ঘন্টার ঘটনাই আজকে শোনাবো আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। রহস্যময় ঘন্টার রেখে যাওয়া সেই প্রশ্নগুলো কি মনে আছে আপনাদের? আমি তানভীর তুষার, এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। অনিল লাশ চুরি করতে গিয়ে খোঁজ পায় একটি অদ্ভুত ঘন্টার, আর তা তার জীবনকে করে তোলে দুর্বিষহ। এরপরে অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায়, তারপরে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে তার সাথে কাজ করা সেই দুইজন তাকে দেখতে যায়, আর অনিল জানতে পারে তারা সেদিন তার সাথে লাশ তুলতে যায়নি। তারা যখন নদীর পাড়ে পৌঁছায় তখন সেখানে কাউকে দেখেনি, না অনিল আছে না নৌকা বাঁধা আছে ঘাটে। তারা ভাবে অনিল হয়তো নৌকাটা অন্য কোথাও রেখেছে। তারা বেশ অনেক সময় অপেক্ষা করে যখন দেখে অনিল এখনও আসে না বাড়ি থেকে, তখন তারা বুঝতে পারে অনিল হয়তো আজকে আর আসবে না। তাই তারা ফিরে চলে যায় বাড়িতে। তারা যে সময়ের কথা অনিলকে বলে,
অনিল খেয়াল করে তার আসার আগেই অনিল নৌকা নিয়ে সেই জায়গা থেকে দুজনকে তুলে লাশ তুলতে চলে যায়। অনিলের সাথে সেই দুইজন কে ছিল তা অনিলের অজানাই থেকে যায়। অনিলের তখন শরীরে প্রচুর জ্বর। বাড়িতে সবাইকে জানায় মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে তার এই অবস্থা হয়েছে। পাশের একজন কবিরাজ এসে তাকে ঝাড়ফুঁক করে, কিন্তু সেই ঘণ্টা থেকে সে যেন নিস্তার পায় না। সে এক কাহিনী প্রতি রাতেই। ঘণ্টার শব্দ ভেসে আসে আর তার মনে হয় বাইরে কেউ দৌড়ে বেড়ায়। বেশ বিরক্ত হয়ে যায় অনিল। আর মৃত্যু ভয় তো আছেই। এভাবে তো আর বেঁচে থাকা যায় না। প্রতি রাতে মৃত্যু নিয়ে ভয়। রাত হলেই যেন নেমে আসে এক ভয়াবহতা। তাই অনিল এবার কিছু একটা করতে চায় এই ঘণ্টার। অনিলের বাবা সেই সময় 3 গ্রাম পরে দর্জির কাজ করত। ছেলের এই দুর্ঘটনার কথা তার কানেও যায়, যদিও তিনি 2-3 সপ্তাহ পর পর বাড়িতে আসেন। কিন্তু এই ঘটনা শোনার পর সেদিন কাজ শেষ করেই তিনি বাড়িতে রওনা দেন। তার দোকান থেকে 2 গ্রাম পরে মাঠের মতো একটা জায়গা পার করে নিজের গ্রামে আসতে হয়। সেদিন কাজ শেষ করতে করতে বেশ ভালো রাত হয়ে যায় তার। তিনি যখন 2 গ্রাম পার করে মাঠে নেমে পড়েন তখন বেশ অন্ধকার ছেয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে সবকিছু। পেছনের গ্রাম আর দেখা যাচ্ছে না, অন্ধকারে তা মিলিয়ে গেছে। সামনের গ্রামও দেখা যাচ্ছে না। তিনি মাঠের মাঝামাঝি, হাতে একটা ছোট লাইট, যার আলো বলতে ওইটুকুই পথের একটু জায়গা থেকে কোনো রকমে দেখা যায়। লাইটের চার্জ নেই। এদিকে ঠিক তখনই কানে ভেসে আসলো মৃদু এক ঘণ্টার শব্দ। বেশ অবাক হয়ে যান তিনি। এই রাতে এই ফাঁকা মাঠে ঘণ্টা বাজায় কে? অল্প আলোয় লাইটটা চারপাশে ঘুরিয়ে দেখলেন তিনি। কিছুই দেখা গেল না। আরও একটু জোরে হাঁটা শুরু করলেন তিনি। এবার মনে হলো শব্দটা তাকে ঘিরে চক্রাকারে ঘুরছে। থেমে গেলেন তিনি। কি হচ্ছে আর এখন ঠিক কি করা উচিত কিছু যেন মাথায় কাজ করছে না তার। হঠাৎ মনে হলো ঘণ্টার শব্দটা সামনে থেকে ধেয়ে আসছে তার দিকে। আস্তে আস্তে যেন জোরালো হয়ে উঠছে শব্দটা। শব্দটা যত কাছে আসছে তত একটা ছোট অবয়ব যেন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে তার দিকে। একটু পরেই তিনি দেখলেন বামন আকৃতির মানুষ একটা ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে তার দিকে। লোকটি খুব বেশি হলে 3 ফুট লম্বা হবে। তার পরনে সাদা ধপধপে ধুতি আর গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। বামুনটি ঘণ্টা বাজাতে বাজাতে পাশ কাটিয়ে চলে যায় অনিলের বাবার। তিনি কিছুটা অবাক হয়ে যান। এত রাতে এই লোক কোথা থেকে আসলো? আর এই ফাঁকা মাঠে এই অন্ধকারেই বা সে ঘণ্টা বাজিয়ে কি করে? এসব ভাবতে ভাবতে তিনি আবার হাঁটা দিলেন বাড়ির পথে। কিছু দূর আসতেই আবার সেই ঘণ্টার শব্দ। এবার ভেসে আসছে পেছন থেকে। আবার আগের মতো পেছন থেকে আস্তে আস্তে জোরে শব্দটা ভেসে আসছে কাছে। হঠাৎ পাশ কাটিয়ে পিছন থেকে সামনে এগিয়ে গেল সেই বামন। তিনি আরও জোরে হাঁটা দিলেন, কিন্তু এই বামনের সাথে তার কোনো মতেই তিনি হেঁটে পেরে উঠছিলেন না। এবার একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটা শুরু করলো বামন। আর তিনি লাইট মারলেন বামনের দিকে বিরক্ত হয়ে, আর জোরে ডাক দিয়ে বললেন, এই তুমি কে বলো তো? এই রাতের বেলা আমার সাথে এমন করছো কেন? বামনটি থেমে গেল। এটা দেখে অনিলের বাবাও থেমে গেলেন। বামনটি পেছনে ফিরে কিছুটা এগিয়ে আসলেন তার দিকে। এরপরে মুখটা গম্ভীর করে বললেন, সাবধানে থাকিস তোরা সবাই। অনেক বড় ভুল হয়েছে, অনেক বড় ভুল, অনেক বড় শক্তি। তোরা কি পারবি এই শক্তির মোকাবেলা করতে? ঘণ্টা ফিরে এসেছে, ঘণ্টা ফিরে এসেছে, ঘণ্টা ফিরে এসেছে। বলেই পিছনে ফিরে অন্ধকারে হেঁটে মিলিয়ে গেল বামনটি। অনিলের বাবা কিছুই বুঝতে পারল না কি হলো বা কি বলে গেল। তিনি মনে করলেন অনেকদিন গ্রামে নেই, তাই হয়তো নতুন কোনো পাগল এসেছে গ্রামে। ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। অনেক পথ হেঁটে এসেছেন, শরীর বড্ড ক্লান্ত। ঘুমে যেন তার চোখ বন্ধ হয়ে আসছে বারবার। যা কিছু হয়েছে বাড়িতে কাল সকালে কথা বলা যাবে। ঘুমিয়ে পড়লেন তিনি। হঠাৎ একটা মৃদু শব্দে
ঘুম ভেঙে গেল তার। মনে হচ্ছে টিনের চালের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। উঠে বসলেন তিনি। এর মাঝেই সেই পরিচিত ঘণ্টার শব্দ। বেশ বিরক্ত হয়ে যান। শব্দটা আস্তে ধীরে আবার আগের মতো কাছে এগিয়ে আসছে। শব্দটা এখন যেন অনেক বেশি তীব্র, আগের মতো এতটা মৃদু না। কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অনিলের মা উঠে বসলেন পাশে। অনিলের মা বললেন, এই যে এই শব্দটা শুনতেছেন, এই সমস্যা বাড়ির। এই থেকেই যেন এত কিছুর শুরু হয়েছে। রাতে বাড়ি আসার সময়ের সেই অদ্ভুত ব্যাপারটা অনিলের বাবা বললেন। দুজনের কেউ কিছু বুঝতে পারল না। সারা রাত আর ঘুম হলো না। তার মনে হচ্ছে অনিলের ঘর থেকে ঘন্টা বেজেই চলেছে, বেজেই চলেছে, বেজেই চলেছে। সকালে ওঠার পরে অনিলের ঘরের সামনে গেল তার বাবা। অনিলকে ডেকে বলল, কি হয়েছে তোমার? সারা রাত ধরে এই যে ঘন্টা বাজালে, এতে ঘুমানো তো দায় হয়ে গেছে। অনিল তখন সব ঘটনা খুলে বলে তার বাবাকে। তবে লাশ চুরির কথাটা না বলে সে মাছ ধরতে যে ঘন্টাটা পায় নদীর পাড়ে এটা জানায়। তার বাবা সব শুনে তারা দুজনে মিলে খোঁজ করতে থাকে এমন একজনকে যে পারবে এই বিপদ থেকে তাদের রক্ষা করতে। বেশ কদিন খোঁজা হলো এমন লোক, আর তার মাঝেও তাদের বাড়িতে এই অত্যাচার চলমান। এর মাঝে হঠাৎ 5 দিন পরে এমন এক লোকের খোঁজ পায় তারা, যে এই সব কাজ করে থাকে। দুজনে মিলে ঠিক করলো আজই বিকেলে এই ঘন্টা সাথে করে নিয়ে যাবে সেই লোকের কাছে। যে করেই হোক এর থেকে মুক্তি পেতে হবে। বিকেলে দুজন রেডি হয়ে চলে গেল সেই লোকের কাছে। অনিলের কাছে হাতে সেই ঘন্টার ব্যাগ। লোকটার কাছে যাওয়ার পরে ঘন্টার ব্যাগটা দিয়ে এর সমস্যার কথা খুলে বলল অনিল। লোকটি তাদের আশ্বস্ত করল এই সমস্যা ঠিক করে দেবেন তিনি। তারপরে তিনি ঘন্টাটা নিজের কাছে রেখে দিলেন আর বললেন, আমি খবর দিলে আসবেন। বাড়ি এসে অনিলের বাবা আবার কাজে চলে যায়। বেশ শান্তিতে আছে তারা, আর কোনো সমস্যা নেই। হাঁপ ছেড়ে বেঁচেছে অনিল। মনে হলো অনেক বড় বোঝা নেমে গেছে বুক থেকে। এর প্রায় 10 দিন আর কোনো সমস্যা হলো না। সবকিছু স্বাভাবিক। অনিল বাবা আবার আসছেন একদিন আগে বাড়িতে। অনিল আর তার বাবা উঠোনে বসে গল্প করছে সকালবেলা। হঠাৎ দেখলেন দূর থেকে একটা লোক আসছে তাদের দিকে। সেই লোক কাছে এসে বলল, আপনারা যাকে ঘন্টা দিয়ে এসেছিলেন তিনি আমাকে পাঠিয়েছেন। আপনাদের যত দ্রুত সম্ভব দেখা করতে বলেছেন, আর সম্ভব হলে এখনই আমার সাথে যেতে বলেছেন আপনাদের। অনিল আর তার বাবা রেডি হয়ে লোকের সাথে চলে যায়। লোকটি তাদের নিয়ে সোজা চলে গেলেন একটা হাসপাতালের দিকে। তারা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এদিকে কেন? লোকটি তাদের বলল, আপনারা আসেন, আমি কিছু জানি না, তিনি আপনাদের সব বলবেন। অনিল আর তার বাবা যেয়ে দেখলেন একটি বেডে ডান হাত আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে সেই কবিরাজ। অনিল আর তার বাবাকে দেখে কেঁদে ফেললেন সেই লোক। অনিল এগিয়ে এসে বলল, আপনার এই অবস্থা হয়েছে কি করে? লোকটির চোখ ছলছল করে উঠল। কান্না জড়ানো কণ্ঠে অনিলের দিকে তাকিয়ে বলল, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেটা নেই, ও কেড়ে নিয়েছে আমার ছেলেকে। বলেই কেঁদে উঠল লোকটি। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। চোখটা মুছে লোকটি বলতে শুরু করল, তোমরা যখন আমাকে ঘন্টা দিয়ে গেলে তারপরে থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। আমি জীবনে অনেক সমস্যা ঠিক করেছি, তাই এটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না। আমি ঘন্টাটি আমার ছেলের ঘরে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন। কিন্তু প্রথম রাত থেকে একটা ঘন্টার শব্দ শুনতে পেতাম আমরা সবাই। মনে হতো বাড়ির চারপাশে সেটি চক্রাকারে ঘুরছে। আস্তে আস্তে তা এত বেশি তীব্র হয়ে উঠল যে ঘুমানো দায় হয়ে গেল। পরদিন আমি ঘন্টাটা নিয়ে বসি খোঁজ করার জন্য। সেদিন কিছু জানতে পারিনি, আর ঘন্টাটা রেখে রাতে শুয়ে পড়ি। সেদিন রাতে খেয়াল করি আমার টিনের চালের ওপর দিয়ে কেউ এ মাথা থেকে ও মাথা দৌড়ে যাচ্ছে। আমি উঠে বসলাম। তবে আজ ঘন্টার শব্দটা কেমন যেন একদিক থেকে ভেসে আসছে, চারপাশে ঘুরছে না। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। আমি লাইট হাতে বের হয়ে পড়লাম। তখন মনে হলো শব্দটা আমার ছেলের ঘর থেকে আসছে। আমার বউ সহ আমি ছেলের ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি দরজা ভেতর থেকে দেয়া। আমরা এত ডাকাডাকি করি, ছেলে কোনো উত্তর দেয় না। রুম থেকে একভাবে সেই ঘন্টার শব্দ হয়েই আসছে তো হয়েই আসছে, কোনো নিস্তার নেই।
আমরা দরজার খিল ভেঙে ভেতরে গিয়ে দেখি আমার ছেলে ঘণ্টা হাতে দাঁড়িয়ে আছে, আর ঘণ্টা বাজিয়ে যাচ্ছে এক মনে। আমরা যেভাবে ঢুকলাম বা তার সামনে দাঁড়িয়ে আছি, এটাতে তার বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। ওর মা ওকে ধাক্কা দিল, তাও কথা বলে না, একভাবে ঘণ্টা বাজিয়ে যাচ্ছে। এদিকে দেখি ঘণ্টা দিয়ে হাত কেটে রক্ত বের হয়ে যাচ্ছে তার, তাও সে ঘণ্টা বাজিয়ে যাচ্ছে। আমি কিছু পানি এনে দোয়া পড়ে তার গায়ে ছিটিয়ে দিতেই সে স্বাভাবিক হয়ে গেল, আর জানতে চাইল এত রাতে আমরা তার রুমে কেন, আর তার হাতে এটা কি, তার হাত কেটে গেল কি করে। আমি এত প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বললাম, কিছু হয়নি, তুমি ঘুমাও। রাতে আর কোনো সমস্যা হয়নি। রাতে আমি খুব চিন্তায় ছিলাম এই ব্যাপারটা নিয়ে। আগে অনেক কাজ করেছি, কিন্তু আমার পরিবারের ওপরে তো এমন কোনো সমস্যা নেমে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই আমি ছেলেকে ওর নানির বাড়িতে পাঠিয়ে দিলাম। একদিন পরে রাতে আমি আবার ঘণ্টা নিয়ে বসলাম। আমার পরিচিত এক জিনের মাধ্যমে খোঁজ নিয়ে জানলাম, যা অনেক অস্পষ্ট। শুধু সে এটুকু জানালো, এটা অনেক শক্তিশালী একটি জিনের শক্তির উৎস, আর সেই জিনের রয়েছে অসংখ্য শক্তিশালী জিন বাহিনী। তারা তাকে ওস্তাদ বলে মানে, আর এর বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারবো না। এই ঘণ্টার ফিরে আসা উচিত হয়নি। ঘণ্টা ফিরে এসেছে আবার। এসব শুনে আমিও কিছুই বুঝতে পারলাম না যে সে কি বলছে। অনেক চিন্তায় পড়ে গেলাম ব্যাপারগুলো নিয়ে। এরপরে আমি ভাবছি কি করা যায় এখন। এর মাঝেই মাঝরাতে বাইরে থেকে কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠল। আমি বাইরে যেতেই সে বলল, তোর ছেলে অনেক অসুস্থ, তাড়াতাড়ি যা ওর কাছে, না হলে ওকে বাঁচাতে পারবি না। ঘণ্টা ওকে নিয়ে যাবে, শেষ করে ফেলবে ওকে। বলেই লোকটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 10 কিলোমিটারের পথ। এর মাঝে আবার নদীও পার হতে হবে। এই মাঝরাতে আমি কোনো যানবাহন বা নৌকা পাবো কিনা জানি না, কিন্তু আমি তবুও সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে আমি ফসলি জমি আর মাঠের মাঝে দিয়ে হাঁটা শুরু করলাম। আমি হাঁটছি আর শিরশির করে বাতাস এসে লাগছে আমার মুখে। চারপাশে ঘন কালো অন্ধকারে ঘেরা। এর মাঝেই যেন সেই ঘণ্টার শব্দটা আমি মৃদু শুনতে পাচ্ছিলাম আমার চারপাশে। এটা একটা বৃত্তাকারে আমার চারপাশে ঘুরছিল। আমি চারপাশে লাইট মারলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমনভাবেই আমি নদীর চারপাশে পৌঁছে গেলাম। চারপাশে শুনশান নীরবতা, নদীর পানির শব্দ ছাড়া আর কিছু নেই। নদীর ঘাটে নামলাম, দেখি 2টা নৌকা বাঁধা আছে। পাশেই একটা খড় দিয়ে বানানো ডেরা ঘর। সেদিকে তাকিয়ে আমি জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে নদীর পাড়ে? কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে? থাকলে আমাকে নদীটা পার করে দিন। কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, এবারও কোনো উত্তর নেই। ভাবলাম কেউ হয়তো নেই, তাই আমি একটা নৌকার বাঁধন খুলে উঠে পড়লাম। সকালে এসে তাদের বুঝিয়ে দিয়ে বলবো এই আশায়। আমি তেমন ভালো নৌকা চালাতে পারছিলাম না, কিন্তু আমাকে যেতেই হবে। একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছু নেই। আমি যখন মাঝ নদীতে, তখন হঠাৎ দেখি নৌকার সামনের মাথায় কিছু একটা বসে আছে। আমি লাইটটা জেলে নৌকার পাটাতনের ওপরে রেখে দিয়েছিলাম, আর সেই আলোতেই দেখি সেখানে বামন আকৃতির সাদা ধুতি পরা একটা লোক বসে আছে। তার হাতে একটা ঘণ্টা, গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। আমি তখন নৌকা নিয়ে মাঝ নদীতে। সে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে আপনার ছেলে হয়তো আর এই দুনিয়াতে নেই। ঘণ্টা হয়তো তাকে মেরে ফেলেছে। আমি চিৎকার করে রাগান্বিত কণ্ঠে বললাম, কে তুমি? উত্তর দিল, আমি সাদা ঘণ্টা। আমি তোমাকে সাবধান করতে এসেছি। এই ঘণ্টা শুধু মৃত্যুই নিয়ে যায়। এটা বলেই লোকটা যেন আমার সামনে থেকে হারিয়ে গেল অন্ধকারে। আমি ততক্ষণে ওপারে পৌঁছে গেছি। নৌকাটা গাছের সাথে বেঁধে তাড়াতাড়ি হাঁটা দেয় সেই বাড়ির দিকে। আমি যখন পৌঁছালাম দেখি বাড়িতে অনেক কোলাহল, অনেক লোকজন এসে গেছে। আমি দৌড়ে গেলাম বাড়ির ভেতরে। দেখি মেঝেতে পড়ে আছে আমার ছেলে, গায়ে অসংখ্য আঁচড়ের দাগ, শরীর থেকে তখন রক্ত পড়ছে। আমি ওকে সাবধানে রাখার জন্য এই বাড়িতে পাঠিয়ে দেই, আর এখানে ওর অবস্থা করেছে যা দেখে প্রচুর রাগ হয় আমার। আমার ছেলেটার কি দোষ করেছে? তার কেনই অবস্থা হবে? আমি পরদিন ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যাই, আর
আমার ছেলের এই অবস্থা করার জন্য প্রতিশোধ নিতে চাই। তাই গতদিন রাতে আমি একা একা রুমে বসে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতে থাকি যে করেই হোক আমি একে শেষ করে ছাড়ব। যখন আমি আমার কাজ শুরু করি তখন বাইরে প্রচুর পরিমাণে ঘন্টার শব্দ আসতে থাকে। আমি বেশ বিরক্ত হয়ে যাই। এর মাঝেই শুরু হলো ঝোড়ো বাতাস। মনে হলো সবকিছু তোলপাড় করে নিয়ে যাবে। হঠাৎ দরজা খুলে যায়, প্রচুর বাতাস ঢুকতে থাকে রুমে। আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছিল চারপাশে। হঠাৎ কিছু একটা বাতাসের বেগ রুমে ঢুকে আসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মনে হলো আমাকে ওপরে তুলে মাটিতে ছুঁড়ে ফেললো। এরপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে। আমার ছোট্ট গোছানো পরিবারটা কেমন তছনছ হয়ে গেল। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি অভিশপ্ত ঘন্টা থেকে দূরে থাকতে চাই। তোমরা এটা নিয়ে যাও। আমি একটা লোকের সন্ধান দিচ্ছি, তোমরা তার কাছে যাও। তিনি হয়তো কিছু করতে পারবে। তার বউ ঘন্টার ব্যাগটা এগিয়ে দিল অনিলের দিকে। অনিল আর তার বাবা হাসপাতাল থেকে বের হচ্ছে আর চিন্তা করছে এখন তারা কি করবে। এই ঘন্টা থেকে কি কোনোই নিস্তার নেই? ঘন্টার ব্যাগটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসলো অনিল আর তার বাবা। দুজনের মুখে চিন্তার ছাপ। এই ঘন্টা থেকে কি আসলেই তাদের নিস্তার নেই? দুদিন পরে হুজুরের দেয়া ঠিকানায় তারা যায়, তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে। এবার অনিল তার বাবা আর অনিলের এক চাচাতো ভাইকে সাথে নেয় সে। যেহেতু বেশ ভালোই দূরের পথ আর নৌকা যোগে যেতে হয় সেখানে, তাই তিনজন চলে যায় তারা। ঠিকানায় গিয়ে দেখে তিনি বেশ বড় মাপের কবিরাজ। অনেক লোক বসে আছে, তাদেরও সিরিয়াল দিতে হলো। তারা পৌঁছালো দুপুরে, কিন্তু সবকিছু শেষ করে যখন তাদের ডাক পড়ল তখন পড়ন্ত বিকেল। চারপাশে রোদের রেখা ক্ষীণ হয়ে আসছে। তারা যখন কবিরাজের কাছে সেই ঘন্টা দেয়, কবিরাজ তা দেখে নিয়ে আগে সব শুনে নেয়। তারপরে বলে, আপনারা ঘন্টাটা রেখে যান, 7 দিন পরে আবার আসবেন। আমি 7 দিনের মাঝে এটা নষ্ট করে দেব। তারা যখন উঠে চলে আসবে ঠিক তখনই কবিরাজ পেছন থেকে ডাক দেন আর বলেন, এখন তো প্রায় সন্ধ্যা আর তোমাদের বাড়ি যেতে রাত হয়ে যাবে। যদিও ভালো বাইরে চাঁদের আলো, তারপরেও এই নাও, এটা হাতে বেঁধে নাও। এই বলে কবিরাজ তাদের তিনজনের দিকে 3টা তাবিজ এগিয়ে দিলেন। তাবিজগুলো হাতে বেঁধে নিয়ে তারা বেরিয়ে আসলো ঘর থেকে। চারপাশ কেমন অস্পষ্ট হয়ে আছে, ঝাপসা একটা অন্ধকারে। তারা হাঁটা দিল নদীর দিকে। নদীর কাছে যখন তারা আসলো, অনেকটাই অন্ধকার কেটে চাঁদ উঁকি দিচ্ছে মাথার ওপর। আর চাঁদের আলোয় নদীর পাড়ে তা যেন চিকচিক করে উঠছে। তারা উঠে বসলো নৌকায়। এদিকে অনিল বসে আছে মাঝের দিকে, অনিলের বাবা বসে আছে সামনে, অনিলের চাচাতো ভাই তখন নৌকা চালাচ্ছে। বেশ কিছু দূর এসেছে তারা। এর মাঝে অনিলের বাবা নৌকা চালাচ্ছে তখন। মাথার ওপরে পূর্ণ চাঁদ, নৌকার সাথে পানি ধাক্কা খাওয়ার শব্দ আর ঝিরিঝিরি বাতাস। বেশ ভালোই লাগছে অনিলের। এর মাঝে এতদিন পরে আবার সেই ঘন্টা থেকে মুক্তি। ওখানে যাওয়ার পরে শুনেছে এই কবিরাজ নাকি এমন কোনো কাজে ব্যর্থ হননি, তাই এবার আশাটা অনেক বেড়ে গেছে তার। এবার হয়তো মুক্তি পাওয়া যাবে। এসব চিন্তা করতে করতে চোখ লেগে এসেছিল অনিলের। হঠাৎ একটা মহিলার চিৎকারে ঘুম উবে যায়। তারা তিনজনই দেখে নদীর ওপার থেকে একটা মহিলা জোরে জোরে তাদের ডাকছে। এত রাতে একটা মহিলা এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে যায় তারা। অনিলের বাবা মহিলাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, আপনি ডাকছেন কেন? মহিলা বলে, আমাকে কি আপনাদের সাথে নিতে পারবেন? আমাকে সামনের ঘাটে নামিয়ে দেবেন। আমার ছেলেটা খুব অসুস্থ, এখানে এসেছি কাজে, আর এত রাতে যাওয়ার কোনো নৌকা পাচ্ছি না। এই উপকারটুকু যদি করতেন। অনিলরা দেখলো একটা মহিলা এত রাতে এখানে, তারাও ওইদিকে যাচ্ছে, তাহলে সাথে করেই নিয়ে নিক, যে নামিয়ে দেবে। অনিলের বাবা নৌকাটা পাড়ের দিকে নিলেন। তারপরে মহিলা নৌকায় উঠে বসল। মহিলার হাতে একটা কাপড়ের পোটলা। নৌকায় ওঠার পর অনিলের বাবার সাথে 2-1 কথা হয় মহিলার। নৌকা চলতে শুরু করে। সবাই চুপ, চারপাশে শব্দ ছাড়া আর কিছুই নেই। অন্যরকম নীরবতা চারপাশে। মহিলাটি নৌকার একপাশে ডান হাতের কয়েকটি আঙুল দিয়েছে পানিতে। হঠাৎ অনিলের চাচাতো ভাইয়ের চিৎকার, চাচা সামনেটা কি ভেসে আসছে? অনিলের বাবা তাকিয়ে দেখেন
সামনে সাদা কাপড়ের মতো কিছু একটা ভেসে আসছে তাদের দিকে। অনিলের বাবা নৌকাটা কোনোভাবেই যেন এদিকে সরিয়ে নিতে পারছেন না। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনিল তখন বাবার সাথে ধরে বৈঠা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে নৌকাটি অন্যদিকে নিতে, কিন্তু শেষ পর্যন্ত তার নৌকাটা আর সরাতে পারল না। ততক্ষণে সামনে আসা সেই সাদা বস্তুটা আরো কাছে চলে এসেছে ভাসতে ভাসতে। কাছে আসতেই স্পষ্ট হয়ে গেল এটা আর কিছু নয়, এটা একটা কাফনে মোড়া লাশ। আর সেটা অনিলের ভয় আরো বাড়িয়ে দেয় কয়েক গুণ, কারণ এই লাশ তার চেনা। পুকুরের মাঝে ঠিক এই লাশটাই ভাসতে দেখেছিল সে, আর এই লাশটাই তো নৌকায় করে নিয়ে চলেছে অনিল। তাহলে কি আবার সেই ঘন্টার কোনো প্রভাবে আটকে গেল তারা? এটা ভাবতেই লাশটা জোরে এসে ধাক্কা দিল নৌকায়। নৌকা ভালো করে ধরে কোনো মতে তারা তাল সামলে নিল। লাশটি ধাক্কা দিয়ে নৌকার এক পাশ দিয়ে ভেসে চলে গেল পেছনের দিকে। কিন্তু এবার তারা তিনজন খেয়াল করলো নৌকায় সেই মহিলাটি কোথায়। শুধু কাপড়ের পোটলা পড়ে আছে নৌকার মাঝের পাটাতনে, কিন্তু সেই মহিলাটি তো নেই। অনিলের বাবা বলল, দেখো তো সে পানিতে পড়ে গেল কিনা। এসব করতে করতেই হঠাৎ কাপড়ের সেই পোটলাটি নড়ে উঠল। একটা খসখসে আওয়াজে সবাই তাকালো পোটলার দেখে। হঠাৎ তাদের চোখের সামনেই পোটলা খুলে বেরিয়ে আসলো একটা 4 বছরের শিশু। তার চেহারা এত বিভৎস, দেখার মতো না। শরীরের বিভিন্ন অংশে কাটাছেঁড়া দাগ, রক্ত পড়ছে সেখান থেকে। সেই রক্তে ভিজে যাচ্ছে নৌকার পাটাতন। ছোট ছেলেটি নৌকার ওপরে লাফাতে শুরু করে। ছেলেটি শরীর থেকে রক্ত ছিটে এসে লাগলো তাদের শরীরে। এমন অবস্থা যে নৌকার উপরে আর থাকা যাচ্ছে না। অনিলের বাবা তাড়াতাড়ি নৌকাটা পাড়ের দিকে নিলেন। এরপরে সবাই নৌকা থেকে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল। মাটিতে নামার সাথে সাথে অনিল বুঝতে পারল কি ভুল করেছে তারা। অনিল তো এখানেই এসেছিল লাশ চুরি করতে, সামনেই তো সেই মাঠ। কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই। অনিলের বাবা আর ভাই দৌড়ে কোথায় যেন হারিয়ে গেছে। অনিল জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো আর দৌড়াতে শুরু করে দিল। সামনের একটা গাছের সারির পাশে দৌড়াচ্ছে অনিল। হঠাৎ অনিল দেখে তার বাম পাশের গাছের সারির ওপাশ দিয়ে অনেক বড় বিশালাকার ধূসর একটি মানুষের মতো অবয়ব দৌড়াচ্ছে, আর তার কাঁধে বসে আছে একটা কালো কুচকুচে বামন আকৃতির লোক। তার হাতে একটা ঘণ্টা, আর সে সেই ঘণ্টাটি বাজাচ্ছে। আর বিশাল সেই অবয়বটি অনিলের সাথে দৌড়ে যাচ্ছে সমান তালে। অনিল ভয়ে হাত পা নাড়াতে পারছে না। সে চিৎকার করে ডাকতে শুরু করলো, বাবা কই তোমরা, আমাকে বাঁচাও, এই ঘন্টার হাত থেকে আমাকে বাঁচাও। কিন্তু সেই চিৎকার যেন আজ কারো কানেই যাচ্ছে না, কেউ নেই কোথাও। অনিল ভাবতে শুরু করলো, তবে এটা কি শেষ? এভাবে কি তার জীবনের প্রদীপ নিভে যাবে? ঠিক তখনই তার বাবা ডেকে উঠল, কই অনিল, এদিকে আয়। সেই ডাকের উৎস ধরে দৌড়াতে লাগলো অনিল। সামনে সেই চেনা পুকুর, পাশের অবয়বটা আর নেই। অনিল পুকুর পার হতেই দেখলো তার ভাই আর বাবা দাঁড়িয়ে আছে আগের সেই জায়গায়, সেই বাড়িটার কাছে। অনিল কাছে যেতেই দেখে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ আর বৃদ্ধা লোকটি। অনিল যেই তার বাবার হাত ধরে বলল, এ তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? এরা কেউ তোমাদের সাহায্য করবে না, এরা কেউ মানুষ নয়। অনিলের বাবা অনিলকে ধমক দিয়ে বলে, জলজ্যান্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তুই বলছিস এরা মানুষ না? কি বকছিস? বৃদ্ধ লোকটি অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, ও ঠিক বলেছে, অনেক বছর আগে মরে গেছি আমরা। ওই যে পাশের ঘরটা, ওখানে পড়ে আছে আমাদের অর্ধগলিত লাশ। এই ঘন্টা আমাদের বাধ্য করেছে এসব করতে। আমরা কেউ তার বিরুদ্ধে কিছু করতে পারবো না, কেউ না। এতগুলো বছর পরে ঘন্টা আবার ফিরে এসেছে। এটা বলেই লোক দুটো যেন তাদের সামনে থেকে একদম হাওয়ায় মিলিয়ে গেল। অনিল বাবা সাহস করে পাশের দিকে এগিয়ে যেতেই একটা মাংস পচা গন্ধ এলো তার নাকে। টেবিলে জ্বলছে একটা হ্যারিকেন, আর মেঝেতে পড়ে আছে 2টা অর্ধগলিত লাশ। অনিল বাবা তাদের কাছে এসেই দুজনের হাত চেপে ধরে বলল, আর এক মুহূর্ত এখানে না, নৌকায় করে চল। 3 জন হাত ধরে দৌড় দেয় নৌকার দিকে। পেছন থেকে ভেসে আসছে ঘন্টার শব্দ, আর পেছনে তাকানো যাবে না। ভয়ে ভয়ে 3 জন দৌড়ে এসে উঠে পড়ল নৌকায়। জোরে বাড়ির দিকে চালাতে শুরু করে দিল নৌকা। তারা যখন বাড়ির ঘাটে এসে পৌঁছালো, তখন চারপাশে দিনের আলোর আভা ফুটে উঠেছে। পূর্ব দিক থেকে দেখা যাচ্ছে একটা লাল আভা। ক্লান্ত 3 জন তখন নৌকা থেকে নেমে হাঁটা দিল বাড়ির দিকে। বাড়িতে আসার পরে অনিল তার বাবা আর চাচাতো ভাইকে বলল, নৌকা থেকে নেমেই তোমরা কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি এত খুঁজলাম, ডাকলাম, কোনো সারা শব্দ নেই। আর আমি যখন তোমাদের খুঁজছিলাম,
তখন দেখি পাশে একটা বিশাল আকৃতির কেউ দৌড়াচ্ছে, আর কাঁধে বসে আছে কালো কুচকুচে একটা বামন। সে সেই তালে তালে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম তোমরা দুজন সেই বাড়ির সামনে। অনিলের বাবা আর চাচাতো ভাইও সেম কথা বলল। তারাও নেমে আশেপাশে কাউকে দেখেনি। তারা দৌড়ানোর সময় দুজনেই পাশের অবয়বটিকে দেখেছে। অনিলের বাবা বলল, আমি এভাবে ভয়ে তোদের ডাকতে ডাকতে সামনে গিয়ে দেখি সেই কুঁড়ে ঘর সেখানে দাঁড়িয়ে গেছি। এরপরে অনিলের চাচাতো ভাই বলে, আমিও সেই ঘর আর চাচা দাঁড়িয়ে আছে দেখে দাঁড়িয়ে গেছি। তিনজনেই বুঝতে পারল তারা একই জিনিস দেখে একইভাবে দাঁড়িয়ে গেছে। কিন্তু এর অর্থ কি? কেনই বা তারা দৌড়ানোর সময় তাদের আর কাউকে পাশে দেখতে পায়নি, আর ওই দিকেই কেন তাদের নিয়ে যাওয়া হলো? এটা তারা কিছুই জানে না। এর ব্যাখ্যাও তাদের কাছে নেই। এর প্রায় 5 দিন আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। তারা সবাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যাক, অবশেষে এর সমাধান হলো। হঠাৎ 6 দিনের মাথায় এক লোক এসে উপস্থিত হলো তাদের বাড়িতে। তারা যে কবিরাজকে ঘণ্টা দিয়ে এসেছিল, সেই কবিরাজের কাছ থেকে এসেছে লোকটি। সে জানালো কবিরাজ রাতে তার নিজের মতো করে এই ঘণ্টা নষ্ট করার জন্য লেগে পড়ে। আমরাও 4 জন ছিলাম তার সাথে। তিনি প্রথম 2 দিন কিছুই করতে পারেননি, কারণ কোনোভাবেই কোনো এক কারণে তার সাথে থাকা জিনদের তিনি হাজির করতে পারছিলেন না। এমন কিছু এর আগে কখনোই হয়নি তার সাথে। এরপরে গত রাতে তিনি একজনকে হাজির করেন। আমরা 3 জন ছিলাম তার সাথে। হঠাৎ বাইরে প্রচুর বাতাস শুরু হয়ে যায়, চারপাশ থেকে ঘণ্টার শব্দ। তিনি ঘর থেকে বের হন, আমরাও সাথে সাথে বের হয়ে আসি। আমরা দেখি আমাদের বাড়ির চারপাশে ঘিরে ছুটে চলেছে বিশাল একটা কালো অবয়ব, আর তার কাঁধে কালো কুঁচকুঁচে ছোট একটা লোক। সে বিরামহীনভাবে ঘণ্টা বাজিয়ে চলেছে। তিনি আমাদের রুমে যেতে বললেন আর নিজে তাড়া করলেন সেই অবয়বকে। এরপরে 10 মিনিট হয়ে যায়, বাইরে আর কোনো শব্দ নেই। এত নিস্তব্ধতা, যেন কোনো কিছুই নেই এখানে। আমরা বাইরে বের হয়ে দেখি কেউ নেই, আর অবয়বটিও নেই। আমরা লাইট নিয়ে সবাই বাইরে বের হয়ে পড়ি তাকে খুঁজতে। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পরে আমরা তাকে মাঠের মাঝে একটা জমিতে পড়ে থাকতে দেখি। আমরা যখন তার কাছে যাই, তার পুরো শরীর কাঁদাতে মেখে আছে। মনে হয় কারোর সাথে ধস্তাধস্তি হয়েছে তার শরীরে উঠে দাঁড়াবার শক্তি নেই। এই কাজ তিনি করতে পারবেন না, তাই ঘণ্টাটি পাঠিয়ে দিয়েছেন। বলেই লোকটি অনিলের দিকে সেই ব্যাগটি বাড়িয়ে দিল আর বলল, আপনারা দেখেন এটা কিছু করতে পারেন কিনা। লোকটি চলে গেল। অনিল তাকিয়ে আছে ব্যাগটির দিকে। মৃত্যু ছাড়া কি তবে কোনোভাবেই নিস্তার নেই ঘণ্টা থেকে? আবার সেই আগের সমস্যাগুলো নিয়েই দিন কাটাতে শুরু করলো তারা। তবে এবার নতুন করে সেই ঘটনাগুলোর সাথে যুক্ত হয়েছে সেই অবয়ব আর কালো বামনটা। বাড়ির চারপাশে তাদের ঘুরে ঘুরে ঘণ্টা বাজানোর শব্দ পাওয়া যায়। এর কয়েকদিন পরে অনিলের এক আত্মীয় আসে তাদের বাড়িতে। সে সবটা শুনে অনিল আর তার বাবাকে জানায় সে একটা লোককে চেনে। তাদের বাড়ির পাশে একটা শ্মশানে থাকে এক কাপালিক, আর এই কাপালিক প্রায় অনেক দিন ধরে আছে। কারোর সাথে কথা বলে না, যোগাযোগ করে না। সে হয়তো পারবে এই সমস্যার সমাধান করতে। পরদিন তারা সেই ঘণ্টা নিয়ে চলে যায় সেই কাপালিকের কাছে। কাপালিক ঘণ্টাটি দেখেই আঁতকে উঠে ভয়ে বলতে থাকে, এটা এখনই নিয়ে যান এখান থেকে। এটা নিয়ে আমার কাছে এসো না, আমি এটার কিছু করতে পারবো না। এটার কিছু করতে যাওয়া মানেই হলো নিজের মৃত্যু ডেকে আনা। তাড়াতাড়ি যাও, যাও এখান থেকে, বিদায় হও তোমরা। অনিল আর তার বাবা প্রায় কাঁদো কাঁদো গলায় কাপালিকের কাছে বসে পড়ে। বলে, একটা সমাধান দেন, আমরা তো আর পারছি না এই ঘণ্টা নিয়ে, আমাদের জীবন শেষ হতে চলেছে। কাপালিক সব শুনে বলল, আমি এটার কিছুই করতে পারবো না। তবে আমি ভারতে ছিলাম, ওখানে 7 জন ভাই আছে, আমি তাদের কাছে থেকেছি, তারা এটার কিছু করতে পারবে হয়তো। আমি ঠিকানা দিচ্ছি তোমাদের, তাদের সাথে কথা বলো, এর সমাধান দেবে। আর এই ঘণ্টা নিয়ে তোমরা কখনো আমার কাছে এসো না। তারা কাপালিকের কাছ থেকে সেই ঠিকানা নিয়ে বাসায় চলে আসে। কাপালিক যে ঠিকানা দিয়েছে সেটা ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামের ঠিকানা। অনিলদের ভারতে আত্মীয় থাকার সুবাদে তারা সেখানে যোগাযোগ করে আর সেই 7 ভাইকে সবকিছু খুলে বলে। তারা জানায় তারা আসবে এই সমস্যার সমাধান করতে। এর কিছুদিন পরে তারা অনিলের বাড়িতে আসে। তারা ঘণ্টাটা দেখে বলে, আজ রাতে এটার ব্যবস্থা করব আমরা। তারপরে তারা রাতে এই কাজ করতে কি কি লাগবে সেটা অনিলকে জানায়। অনিল সেই অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করে দেয়। আর তারা জানায় বাড়ির কেউ যেন রাতে কাজের সময় বাইরে বের না হয়, এমনকি বাইরে যাতে না তাকায়। যত কিছুই হয়ে যাক, যেন তারা ঘরের বাইরে না আসে। রাত 10টার দিকে তারা 7 জন মিলে বাড়ির উঠোনে
তাদের মতো করে কাজে বসে যায়। বাড়ির সবাই ঘরের দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে। প্রায় 30 মিনিট পরে অনিলরা শুনতে পায় বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। আর সেই ঝড়ের তোড়ে তাদের বাড়ির আশেপাশের কিছু গাছপালা ডালপালা সব যেন ভেঙে পড়ছে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। তারপরে চারপাশ একদম নিস্তব্ধ। বাইরে থেকে এসে ডাক দিয়ে একজন বলে, সবাই বাইরে আসেন ঘর থেকে। সবাই বাইরে বের হয়ে আসতে তারা বলে, আর কোনো ভয় নেই, সব সমস্যা শেষ হয়ে গেছে। এদিকে তাদের 7 জনের মাঝে একজনের হাত ভেঙে গেছে একটি গাছের ডাল লেগে। বাড়ির চারপাশে অনেক ভাঙা ডাল আর গাছ পড়ে আছে। তারা বলে, আজ আর কিছু নয়, সকালে উঠে জানবো। পরদিন সকালে উঠে তারা একজন সবাইকে ডেকে নিয়ে বসে। তারপরে অনিলের বাবাকে বলতে শুরু করে, অনিল তোমাদের কাছে আসলে মিথ্যা বলেছে। ও মাছ ধরতে যেয়ে এমন কিছু হয়নি, ও আসলে লাশ চুরি করত। আর সেখান থেকে এই ঘটনার শুরু। বাড়ির সবাই অনিলের দিকে তাকায়। অনিল মাথা নিচু করে হ্যাঁ বলে। লোকটি আবার বলতে শুরু করে, এই যে ঘণ্টাটি দেখছেন, বলে ঘণ্টাটি উপরে তুলে ধরে। আর সবাই অবাক, কারণ ঘণ্টা এখানে 2টা আর তার জোড়া লাগানো, আগে ছিল একটা। এই ঘণ্টাটা এক জিনের সর্দার তার 2 প্রিয় জিনকে দেয়, আর যে 2 জনকে দেয় তারা ছিল 2 ভাই। অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, যে সাদা ধুতি পরা লোকটিকে আপনি দেখেছেন, সে হলো তাদের 2 জনের মাঝে একজন, আর সে ছিল ভালো। আর অপর যে কালো জনকে আপনারা দেখেছেন, সে হচ্ছে খারাপ জিন। আর এই ঘণ্টা ব্যবহার করে সে অনেক শক্তিশালী জিনকে তার কাছে রাখত, আর তাদের সাহায্যে এই ঘণ্টা দিয়ে আরও বেপরোয়া শক্তিশালী হয়ে ওঠে। অনেক বছর আগে কোনো এক এলাকায় এই ঘণ্টা দিয়ে সেই খারাপ জিন মানুষের উপরে অত্যাচার শুরু করে আর মানুষ মারতে শুরু করে। তখন সেই এলাকার অনেক ভালো বড় আর কিছু আলেম মিলে সেই জিনটিকে নিয়ে এই ঘণ্টা দুটি এক জায়গায় জোড়া লাগায়। তার ফলে এই ভালো শক্তির জিনগুলো খারাপ শক্তির জিনগুলোকে বন্দি করে ফেলে এই ঘণ্টার মাধ্যমে। আর এই ঘণ্টাটিকে পাহারা দিত সেই ভালো বামন জিনটি। আর সেই আলেমরা মিলে এই ঘণ্টাকে একটা পুরনো কবরের মাঝে পুঁতে রাখে, যাতে এটা অন্য কোনো মানুষের হাতে না যায়। কিন্তু অনিল লাশ চুরি করতে গিয়ে এই অভিশপ্ত ঘণ্টাটিকে এই কবর থেকে বের করে আনে, আর দৌড়াতে গিয়ে পড়ে যায়, আর ঘণ্টার জোড়া খুলে যায়। সাথে সেই বন্দি থাকা জিনগুলো ছাড়া পেয়ে যায়। আর এত বছর এভাবে বন্দি থাকার ফলে তারা মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালাতে থাকে। আর তোমরা যে বৃদ্ধ লোক 2টি আর মহিলাকে দেখেছ, তারাও এই ঘণ্টার শিকার। ঘণ্টা যখন প্রথম মানুষের ওপর অত্যাচার করে, সেই সময় তাদের মেরে ফেলে, আর তাদের অবয়ব ধরে এসে খারাপ জিনগুলো তোমাদের ভয় দেখাতে থাকে। সেদিন হয়তো তাবিজগুলো হাতে বাঁধা না থাকলে তোমাদের নদীর মাঝে মেরে ফেলতো তারা। আমরা যখন কাজে বসি, তখন সেই ভালো জিনটি আসে আমাদের সামনে। সেই বামুন আমাদের জানায় ঘণ্টার অন্য পার্টটা সেই কবরস্থানে জঙ্গলের মাঝে পড়ে আছে, আর এই সব কথা আমাদের জানায়। তার সাহায্যে আমরা সেই পার্টটা নিয়ে আসি, আবার জোড়া লাগিয়ে খারাপ জিনগুলোকে বন্দি করে ফেলি। আর কোনো সমস্যা নেই, এই ঘণ্টাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। আমরা এটাকে গিয়ে নষ্ট করে ফেলব, আর এর সাথে থাকা সকল খারাপ শক্তির কার্যকারিতা নষ্ট করে দেব। এরপরে তারা চলে যায়। এরপরে অনেকগুলো বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি। অনিল তার সেই লাশ চুরির পেশা ছেড়ে দেয় চিরতরে। অনিল অনেক দিন পরে সেই মাঠে যায় যেখানে সে লাশ চুরি করতে যেয়ে পুকুর আর কুড়ে ঘর দেখেছিল। কিন্তু অবাক করা ব্যাপার, পুরো দিনের আলোতে সে কোনো পুকুর বা কুড়ে ঘরের চিহ্ন পর্যন্ত দেখেনি। তবে অনিল এই ঘটনার পর থেকে শুকাতে শুরু করে, আর এখনও কিছুটা শারীরিকভাবে অসুস্থ। যদিও ঘণ্টার আর কোনো সমস্যা নেই, তবে অনিলকে একটা ভয় এখনও তাড়িয়ে বেড়ায়। যদি ঘণ্টা আবার ফিরে আসে কোনোভাবে বা কোনো কারণে, তাহলে কি আবার তার জীবন এমন দুর্বিষহ হয়ে উঠবে? মৃত্যুই কি তবে আবার শেষ করে দেবে সেই ঘণ্টার যন্ত্রণার অবসান? অনিল এখনও রাতে ভালো করে ঘুমাতে পারে না। মনে হয় এই বুঝি ঘণ্টা ফিরে আসলো আবার মৃত্যু নিয়ে। এই ছিল ঘণ্টার ঘটনা। চমৎকার একটা ঘটনা। আমি মনে হয় এরকম ঘটনা আমার জীবনে খুব কম পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর, তুষার। আপনাদের জীবনে যদি এরকম ঘটনা থাকে পাঠিয়ে দিন আমাকে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনারা ঘটনা পাঠাবেন। আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আর আমিও ভালো আছি। আর আমাদের ঘন্টার ঘটনা শেষ করার পরে নিশ্চয়ই আপনাদের আরও বেশি ভালো লাগছে এবং আশা করছি বাকি সময়টাও আপনাদের আমাদের সাথে আনন্দে কাটবে। আমি আপনাদের একটু বলে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। যারা আরও তানভীর তুষারের মতো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, এরকম চমৎকার ঘটনা, তারা সেখানে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেরাটা উপহার দেবার, এবং আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা ভার্চুয়ালি আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের ইমেইলের সাথে শুধু লিখতে হবে যে ভার্চুয়ালি আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকতে চান, বাকিটা আমরা দেখব। যদি আপনাদের ঘটনা সিলেক্টেড হয়, ডেফিনেটলি ইউ উইল গেট আ কল ফ্রম মি, আর আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আমার সাথে পার্টিসিপেট করতে হবে ভার্চুয়ালি। আমরা কোভিডের মাঝখানে আমি বলছিলাম যে অনেক নেগেটিভ কাহিনী ঘটেছে, কিন্তু পজিটিভ ব্যাপারটা হচ্ছে যে আমরা টেকনোলজিকে ব্যবহার করতে শিখেছি, এবং টেকনোলজির যে অবদান, সেই অবদান অনুযায়ী আমি বিশ্বাস করি যে খুব অল্প কিছু দিনের মধ্যেই আমরা চাইবো যে আপনারা এভাবে শুনতে পাবেন যে স্টুডিওতে ভার্চুয়ালি সবাই এসে ঘটনা শেয়ার করছে। সুমন আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি কিবোর্ডিস্ট সুমন আহমেদ বাংলাদেশের পতাকা এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছেন। তার মানে তিনি প্রথমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পতাকা দিয়ে আমাদের শহীদদের এবং আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশের 7 কোটি মানুষ তখন যারা ছিল তাদের, মানে সেই মানুষ যে অবর্ণনীয় আত্মত্যাগের মাধ্যমে নিয়ে এসেছিল স্বাধীনতা, সেই শহীদ প্রতিটি মুক্তিযুদ্ধের পরিবার এবং প্রতিটি বীরকে জানিয়েছেন শ্রদ্ধা। আমরা বলেছিলাম যে আজকে আপনারা যে কমেন্টটি করবেন সেই কমেন্টের শুরুতে এক পতাকা দিবেন। থ্যাংক ইউ সুমন আহমেদ। নির্জন আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে আমি এবং আমার মা একসাথে শুনছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ময়মনসিংহ থেকে আছেন। এমডি আশিকুল ইসলাম রায়ান পতাকা শেয়ার করে তারপরে জানিয়েছেন যে বাগেরহাট থেকে তিনি শুনছেন। হানিফ শিকদার পতাকা শেয়ার করেছেন, প্রতি শুক্রবারের মতো আজও শুনছি ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকড়া গ্রাম থেকে। ইরফান আহমেদ আমাদের সঙ্গে আছেন এমডি আশিকুল ইসলাম রায়হান, তিনিও পতাকা শেয়ার করেছেন এবং সালাম জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। অর্ণব রমিও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। আজকের কমেন্টগুলো হোক, যেহেতু আমরা খেলা নিয়ে অনেকেই বিজি। রাজু খান সৌদি আরব থেকে বাংলাদেশের পতাকা দিয়ে শুরু করেছেন তার কমেন্ট। ওয়াহিদ ফিরোজ পতাকা দিয়েই শুরু করেছেন তার কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা যেহেতু বাঙালি এবং আমাদের যেহেতু বিজয়ের মাস হচ্ছে ডিসেম্বর, এবং আমরা আজকে এই দিনটা নিয়ে আমরা এই মাসটা নিয়ে খুবই গর্বিত এবং আমাদের গর্বের কারণও রয়েছে। সুতরাং আমরা চাই যে আপনারা যারাই এখানে আছেন, যারাই আমাদেরকে শুনছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব যে পতাকা, ওয়ার্ল্ড কাপের জন্য আমরা বিভিন্ন পতাকা নিয়ে সাপোর্ট করছি প্রিয় টিমকে, সেটা দোষের কিছু নয়, কিন্তু আজকে যেহেতু বিজয়ের মাস আমরা শ্রদ্ধা জানাবো ঠিক এইভাবে পতাকা দিয়ে শুরু করব আমাদের কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ যারা পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সময় খুব কম, খেলা শুরু হয়ে যাবে, সবাই ভেগে যাবে। সুতরাং আমি চলে যাই পরের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনারা শুনবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে ঘটনা পাঠাবো, বাট আজ প্রায় 10-11 বছর পর মনে হলো যে না, অনেক তো ঘটনা শুনলাম, এখন নিজেরও উচিত যে ঘটনা পাঠাই। সো টাইপিংয়ে একটুনি ঝামেলা আছে আমার, আমি আবার স্পষ্ট বাংলা লিখতে গেলে একটু স্লো, তো রেকর্ড করে পাঠানোটাই বেটার মনে করলাম, তাই রেকর্ড করে ঘটনাটা পাঠাচ্ছি। ঘটনাগুলো হচ্ছে ছোট ছোট কিছু ইনসিডেন্ট নিয়ে, সেই ঘটনাগুলো আমার সাথে ঘটে গেছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের টিনের ঘর ছিল,
সো আমরা তখন টিনের ঘরে থাকতাম। তো দোতলা টিনের ঘর বলা হতো। তো তখন নিচের যে ফ্লোর, সেই ফ্লোরটা মনে করেন রাসেল ভাই পাকা ছিল। এবার বিবরণগুলো আমার দেওয়ার দরকার আছে ঘটনার সাথে। তো রাসেল ভাই, আমাদের গ্রামে প্রায় সময় চুরি হতো। তো চুরি করলে অনেক সময় নিচে যেই কাঁচা ফ্লোর থাকে, তাদের মাটির ফ্লোর থাকে, তাদের এই নিচ দিয়ে সেই মাটি খনন করে চোর ঘরে প্রবেশ করতো এবং বিভিন্ন আসবাবপত্র চুরি করতো। তো আমাদের রুম পাকা ছিল, সো চোর আসাটা ইম্পসিবল ছিল বা কোনো ওয়ে ছিল না। আর যেহেতু টিনের ঘর, সেহেতু চোর যদি আসতে হয় তাহলে নিচে দিয়ে তো আসা সম্ভবই না। তো উপর দিয়ে যদি আসতে হয় তো টিন কাটলে সেটা শব্দ হবে। তো রাত্রে আনুমানিক তখন আমার বয়সটা ছিল 6 বছর। তো মোটামুটি আমি অনেক কিছুই বুঝি, তখন ক্লাস 2-তে পড়ি মেবি। তো রাসেল ভাই, আমি ঘুমিয়েছিলাম, রাত প্রায় অনেক গভীর, এক্স্যাক্টলি সময়টা আমার মনে নেই। ঘটনাটা হচ্ছে এমন যে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি নোটিস করলাম যে, আপনি খেয়াল করে দেখবেন রুমের ভিতরে অনেক সময় যখন আমরা এই ফ্যান লাইটের সুইচ ব্যবহার করি, সেখানে একটা ছোট্ট লাল বাতি ব্যবহার করা হতো। এখন অধিকাংশের ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, যাতে তখনকার সময় এটা ব্যবহার করা হতো অ্যাভেলেবেল, যাতে বোঝা যায় যে হ্যাঁ, ওই বাতিটা দিনের বেলা জ্বললেও বোঝা যেত যে হ্যাঁ কারেন্ট আছে, বিদ্যুৎ আছে। তো সেই বাতিটার আশেপাশে তেমন কোনো কিছু ছিল না যেটা মুভ করবে। তো রাসেল ভাই, ইলেকট্রনিক কোনো সমস্যাও নেই যে বাতিটা কিছুক্ষণ জ্বলবে আবার বন্ধ হবে এমন। তো রাসেল ভাই, আমি খেয়াল করলাম বাতিটা, যখন আপনি একটা ডার্ক রুমে থাকবেন, একটা অন্ধকার রুমে থাকবেন, আর একমাত্র এই আলোর উৎস, সেখানে যদি আপনি কিছুক্ষণ দেখবেন যে কেউ যেন বাতিটার মধ্যে হাত দিচ্ছে, আবার হাতটা সরিয়ে নিলে বাতিটা স্পষ্ট হচ্ছে। তো রাসেল ভাই, আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। আমি দেখছি যে বাতিটার মধ্যে কেউ যেমন হাত দিচ্ছে আবার হাত সরিয়ে নিচ্ছে, এমনটা আমি প্রথমে নোটিস করলাম। তারপর ভাবলাম যে কি হতে পারে। তারপর একটু চোখ কষলে যখন আমি স্পষ্ট হয়ে মানে আমি তো সোজাসুজিভাবে শুয়েছিলাম, তখন এক কাত হয়ে বাতিটার দিকে মুভ করে আমি স্পষ্ট হয়ে দেখার চেষ্টা করলাম। তো রাসেল ভাই, তখন আমি দেখলাম যে কোনো একটা মহিলা অবয়ব, মেবি মহিলা অবয়বদের এই চুল বড় থাকে, তারপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেরকম, তেমন একটা মহিলা অবয়ব আপনি মুভ করছে সেই বাতিটার সামনে দিয়ে। আর সে যখন বাতিটার মিডল পয়েন্টে আসছে, তখন এই বাতিটা আমার চোখ থেকে ওর বডির জন্য আড়াল হচ্ছে। তো তখন পুরোটা রুম অন্ধকার। তো রাসেল ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা অন্ধকার জায়গায় আপনি থাকবেন, তখন কিছুক্ষণ থাকতে থাকতে আপনার একটা চোখের মধ্যে একটা লাইটলি একটা প্রভাব আসবে, যখন আপনি অন্ধকারের মধ্যেও বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা গাছ, এটা মানুষ, এটা মানে বিভিন্ন শেপের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, কিন্তু স্পষ্ট চেহারা হয়তো বা দেখবেন না। তো রাসেল ভাই, ঠিক আমার সাথে এমনটাই করছে। তো আমি এই জিনিসটা দেখার পর আমি ভাবলাম যে আমার আম্মু সম্ভবত উঠছে। তো তিনি উঠছে, ভালো কথা, তো পাইচারি করছে কেন ঘরের ভিতরে? আমি আমার আম্মুর সাথে ঘুমাই, আমার আম্মু মাঝে থাকে, আমার আব্বু এক সাইডে থাকে আর আমি এক সাইডে থাকতাম। তো বুঝতেই পারছেন, তখন আমার বয়স 6 বছর। তো আমার ফ্যামিলিতে রাসেল ভাই আমি একা। তো যখন আমি আমার পাশে হাত দেই, দেখি আমার আম্মু আমার সাথে আছে, তাহলে ওটা তো আমার আব্বু হওয়া ইম্পসিবল, কেননা আমি যেটা দেখছি এটা একটা নারী মূর্তি। তো রাসেল ভাই, স্টিল সেটা তখনও মুভ করছিল এদিক থেকে ওদিক, কিন্তু তার বডিতে কোনো ঝাঁকুনি বা একজন মানুষ হাঁটলে দেখবেন একটু বডি শেক করে, কিন্তু তার বডিটা যেমন মনে হচ্ছিল
ভেসে ভেসে যাচ্ছে রাসেল ভাই, সে কোনো স্টেপ ফেলে যাচ্ছে না। তো আমি আমার আম্মুকে আস্তে আস্তে জাগানোর চেষ্টা করি। মানে আমার ভিতরে সেই ভয়টা ছিল না যে আমি চিৎকার করব বা এমন কিছু। আমি আস্তে আস্তে আমার আম্মুকে বলি, আম্মু আম্মু। তো আমার কথা শুনে আম্মু ওঠার পরে রাসেল ভাই আমি যখন আমার আম্মুকে জিনিসটা দেখানোর চেষ্টা করছিলাম, আম্মু বলছে কই কি, কিছুই তো নাই। তারপরে আব্বুকে জাগানো হয়, তারপরে আব্বুও দেখলো কিছু নাই। তো লাইট জ্বালানো হয়, লাইট জ্বালানোর পরে মেক শিওর কিছু নেই, এমনকি কোনো দড়ি বা কোনো তার কিছুই নেই রাসেল ভাই। আর ওইখানে এমন কোনো কিছু থাকারও কথা না, বা মানে একটা ফ্যান, একটা লাইট বা সুইচ, কোনো প্লাগ সিস্টেমের কোনো সুইচ নেই যে সেটা মুভ করার সময় আলোটা অফ অন হবে। মানে রাসেল ভাই স্পষ্ট আমি দেখছি যে সেটা একটা মহিলা মূর্তি ছিল। তো এটা ছিল একটা ঘটনা। তারপরে আব্বু আম্মু আমাকে একটা সান্ত্বনা দিল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনটা হয় অনেক সময়, তুমি হয়তো বা স্বপ্ন দেখছো। তো আমি রাসেল ভাই স্পষ্ট ছিলাম। তো এটা ছিল আমার একটা ইনসিডেন্ট। তো তারপরে রাসেল ভাই আরেকটা ঘটনা যেটা হতো সেটাই অনেকটা উইয়ার্ড, কিন্তু আমি আপনাদেরকে বলি, সচরাচর বাচ্চারা কিংবা যে কোনো মানুষই টিকটিকি দেখলে একটু অ্যাভয়েড করে। সো টিকটিকিটা সবার জন্য কিউটনেসের কোনো জায়গা থাকে না টিকটিকির ক্ষেত্রে। যারা অ্যানিমেল লাভার তারাও টিকটিকি দিক দিয়ে বলা চলে একটু অ্যাভয়েডই করে চলে। তো আমি রাসেল ভাই স্বপ্নে নাকি ঘরের মধ্যে, এটা সম্ভবত আমি জানি না রাসেল ভাই, তখন আমার বয়স মেবি 8 কিংবা 7। তো প্রায় রাতেই মানে হয়তো বা 2-1 দিন গ্যাপ দিয়ে এরকম আমি দেখতাম যে আমার একটা টিকটিকি আমাদের যে টিনের ঘর, সেই টিনের ঘরের যেই সিমেন্টের পাল্লাগুলো ছিল সেই সিমেন্টের পাল্লা দিয়ে বেয়ে বেয়ে উপরে ওঠে। তো আমার খাটটা সিমেন্টের পাল্লার সাথে একবারে লাগানো ছিল। তো সে সেখানে ওঠার পর রাসেল ভাই এই আস্তে আস্তে সে কিভাবে যেন আমার বিছানায় চলে আসে। বাট রাসেল ভাই একটা কথা বলে রাখি যে মশারি দিয়ে আর কি পুরোটা খাট আর কি কাভার করা, কিন্তু মশারির মানে সে যেমন বাতাসের মতো করে, মানে মশারি টশারি কিছুই নাই এমন ভাবে সেই আর কি আমার খাটে চলে আসে। সো আমি সেটাকে ভয় পেতাম না রাসেল ভাই, আমি সেটাকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। সেটা আমার মানে একদম ফ্রেন্ডলি এরকম একটা অবস্থা ছিল। সো আমি দেখতাম যে সেটা মানে আমি অনুভব করতাম যে টিকটিকিটা হাসছে এবং সে আস্তে আস্তে আমার কাছে আসছে। এবং রাসেল ভাই আমি আমার 2 পা এবং 2 হাত দিয়ে মানে পিঠটা যাতে চকিতে না ঠেকে বা আমি যে বিছানায় শুয়ে আছি সেখানে না ঠেকে এরকম ভাবে উঁচু হয়ে থাকতাম। তো সেটা আমার পিঠের নিচে ঘুরতো, মানে স্টিল ঘুরতো আর কি, যেভাবে একজন মানুষ ঘুরলে যেরকম হয় ঠিক এরকম, বা মানে সে চক্কর কাটতো। তো রাসেল ভাই আমি অনেক সময় থাকতাম, যখন দেখতাম আমার হাত পা অবশ হয়ে আসছে, মানে আমি আর রাখতে পারছি না, আমার পিঠটা তার শরীরে ঠেকে যাবে, তখন রাসেল ভাই আমি চিৎকার দিয়ে উঠতাম। তো এই ঘটনাটা স্টিল আমার সাথে প্রায় 2 থেকে 2.5 বছর হয়েছে এবং আমি চিৎকার দিয়ে উঠতাম। কিন্তু রাসেল ভাই একটা জিনিস আপনি খেয়াল করবেন যে স্বপ্নে হলে সে আমার হাত পা তো অবশ হওয়ার কথা না। তো সেটা হয়তো বা আমি স্বপ্নে শুধু খালি দেখবো, কিন্তু রিয়েলাইজ তো করা সম্ভব না। কিন্তু রাসেল ভাই আমি যখন ঘুম ভাঙতো আমার হাত পা একদম অবশ হয়ে যেত এবং আমি হুড়মুড়িয়ে উঠে পড়ার চেষ্টা করতাম এবং আমার আম্মু আমাকে টেনে তুলতো এবং ওনার কাছে নিয়ে যেত, বলতো বাবা কি হয়েছে, কোনো সমস্যা নাই, কোনো কিছু হয় নাই। তো মনে করতো যে হ্যাঁ আমি খারাপ স্বপ্ন দেখতাম। তো এইরকম একটা ঘটনা আমার সাথে ঘটতো রাসেল ভাই। আর আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে রাসেল ভাই একটা না আরো 2টো ছোট ছোট ঘটনা আছে। সেটা হচ্ছে এমনই আমার বয়স তখন 7-8। তো আমি রাসেল ভাই এই
আমার নানু বাড়িতে যাই। তো নানু বাড়িতে গেলে সেখানে আমার মামাদের যে ঘরটা ছিল সেটা ছিল টিন সেট। তো টিন সেটের সেই ঘরটাতে যাই। তো ওই দিন আব্বু আসার কথা ছিল, মানে আমি আর আম্মু গিয়েছিলাম আগে, আব্বু পরে আসবে বলেছিল। তো ওনার ডিউটি শেষে উনি রাতে মেবি 7টা-8টার দিকে আসবে। তো সালটা তখন সম্ভবত 2004 কিংবা 2003। তো রাসেল ভাই তখন আমার বয়স এই 6-7 বছর। তো রাসেল ভাই যখন নাকি আমি একা একা খেলছিলাম, মানে ছোট বাচ্চারা যেরকম কিছু কাপড়ের পুতুল বা এরকম কিছু দিয়ে খেলাধুলা করে থাকে, তো আমি সামথিং কিছু একটা দিয়ে খেলছিলাম। তো আমি দেখলাম তখন পরন্ত সন্ধ্যার মুহূর্ত, মানে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলছে, কিন্তু তারপরেও কিছু একটা আলো থাকে, দেখবেন আপনারা মাগরিবের আজানের পরও মানে একটা আলো থাকে, মানে একদম দিনের মতোই। তো রাসেল ভাই সেদিন একদম রোদেলা দিন ছিল, তো আকাশ ফর্সা, আলো ছিল। তো আমার মামাদের যেই বাড়িটা সেটা হচ্ছে মানে টিন সেট বাড়ির পিছনের দিকে একটু ঝোপের মতো। তো সেখানে একটা আম গাছ আছে। তো সেই আম গাছটা বলা চলে সেই আম গাছের দিকে তেমন মানুষ একটা যাতায়াত করে না। তো কিছু সুপারি গাছ আছে আর একটা মেহেদি গাছ আছে। তো রাসেল ভাই আমি বসেছিলাম ঘরের মাঝের রুমে। তো টিন সেট ঘরের মধ্যে দুটো রুম, একটা রুম হচ্ছে পশ্চিম দিকে আর একটা রুম হচ্ছে পূর্ব দিকে। আমি পূর্ব দিকের রুমটায় বসেছিলাম। তো রাসেল ভাই আমরা পশ্চিম সাইডের রুমটার দিকে ওরা রান্না বাড়া করছিল, মামি ছিল ওইখানে, আরো বিভিন্ন মানুষ ছিল। তো ওদের সাথে কথাবার্তা হচ্ছিল। বিশেষ করে রাসেল ভাই যখন একটা মেহমান যায় একজনের বাড়িতে, তখন দেখবেন অধিকাংশ মানুষ আসে, বাড়ির পাশের মানুষ আসে, কথাবার্তা বলে। তো আমার আম্মুর সাথে ওরা কথাবার্তা বলছিল, যেহেতু অনেকদিন পরে বেড়াইতে গেছি। সো রাসেল ভাই ও আমার আম্মু যখন ওদের সাথে কথাবার্তা বলছিল, তো আমাকে ডাক দিয়েছিল যে ছোট বাচ্চা একা একা রুমের মধ্যে খেলাচ্ছে, তো ইয়ামিন এদিকে চলে আসো। তো আমার ডাক দেওয়ার পরে আমি মানে যাবো এরকম একটা মনস্থির করি। তো রাসেল ভাই মনস্থির করার পরে আমি মানে উঠছি, আমার খেলাধুলার যে জিনিসপত্র ওগুলো রেখে আমি দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে আমি দেখলাম যেই দরজাটা পূর্ব পাশে, যেই দরজাটা, ওই দরজার দিয়ে আমার আব্বুর মতো একটা ফেস উকি দিচ্ছে। বাট রাসেল ভাই আমি একটা কথা বলি, আমার আব্বু কিন্তু অনেকটা ফর্সা। সো ওই যে চেহারাটা ওইটা না, যেমন রাসেল ভাই চকলেট কালারের মতো, যে ডার্কিশ চকলেট গুলো দেখবেন কালো খয়েরি রঙের, সো ওই রকমের একটা ফেস। এমনকি রাসেল ভাই ওনার কাপড়, মাথার চুল, এমনকি বডির প্রতিটা স্কিন এরকম, শুধু খালি চোখগুলো সাদা, মানে চোখগুলো একজন সাধারণ মানুষ যেরকম থাকে ওই রকম। তো রাসেল ভাই আমার আব্বুর যেরকম আমার সাথে ব্যবহার করে ঠিক এরকম ভাবে মাথাটা উকি দিয়ে আর কি আমাকে একটা হাতের কবজির মতো অর্ধেক বের করে ইশারা দিল দরজার কাছে যেতে। তো আমি রাসেল ভাই দরজার কাছে যাই, এবং দরজার কাছে যাওয়ার পরে আমার দরজার কাছ থেকে কিছুটা দূরেই ওই যে বললাম পূর্ব দিকে যে সুপারি গাছ আর মেহেদি গাছগুলো। তো আমি দরজাতে যাওয়ার সাথে সাথে ও আমার আব্বু মতো যে অবকটা সেটা পূর্ব পাশের একদম বিল্ডিং এর কোণারে চলে গেল, মানে দরজার মধ্যে এরকম এতক্ষণ যেরকম উকি দিয়েছিল, এখন বিল্ডিং সেই ঘরের এক দেয়ালের পাশে গিয়ে ওই রকম ভাবে ঠিক উকি দিচ্ছে এবং আমাকে হাতে ইশারা করছে। এবং সে অবকটা আস্তে আস্তে সেই পিছনের জবের যে আম গাছটা ওই দিকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো রাসেল ভাই আমি তো আমার আব্বুর মতো ভাবলাম, তারপরে আমি গেলাম 2 থেকে 3টা সিঁড়ি। তো সিঁড়ি 3টা নামলাম মাটিতে নামার পর রাসেল ভাই দেখলাম সেটা চলে গেছে। তো আমি ওই পাশে যাব এরকম একটা ভাবছিলাম আর কি রাসেল ভাই। আমার শরীর এখনো গুজবাম করছে রাসেল ভাই।
তো আমি ওই পাশে যাব, এমন সময় আমার মনে হলো সন্ধ্যা হয়ে গেছে। আর যেটাকে আমি দেখলাম সেটা আমার আব্বু হতেই পারে না, কেননা আমার আব্বু এরকম পোশাক আজকে পরে নাই। কেননা আমরা যখন সকালে আসছিলাম রাসেল ভাই, তখন আমার আব্বু গোসল করে যায়, আর গোসল করার পরে মানুষ মেবি পোশাক পাল্টানোর কোনো চয়েস নেই। আর সেটার ভাই পোশাকের কথা বাদই দিলাম, কিন্তু সেটার মানে সেই অবাকটার যেই স্কিন ছিল ভাই, ওই স্কিনটার সাথে আমার আব্বুর স্কিন কখনোই মিলবে না। মানে ওইটা স্কিন ছিল, আমি তো প্রথমে বলো একটা চকলেট কালারের মতো স্কিন ছিল রাসেল ভাই। তো আমি সিঁড়ি থেকে মাটিতে নামলাম, নামার পরে ওই অবাকটা আম গাছের দিকে চলে গেল। এবং রাসেল ভাই আমার তখন এরকম একটা খেয়াল আসলো, ভিতরে একটা ভয় জাগলো। আমি কোনো রকমের 3টা সিঁড়ি উঠতে না উঠতে দেখি সেই অবাকটা মেহেদি গাছের কাছে চলে আসছে, এবং সেটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মানে আমি জাস্ট খালি ভাই টেন্সি রুম ছিল, স্টিলের দরজাতে হুমড়ি খেয়ে পড়লাম। পড়ার পরে কি আম্মু ওরা আরো যারা ছিল, আম্মুর বান্ধবী ছিল ওই সময়, বা মামি ওরা ছিল, ওরা স্টিলের দরজার শব্দটা অনেক জোরে হওয়াতে দৌড়ে আসলো, এসে দেখলো আমি স্টিলের দরজাতে ভাই পড়ে আছি। তো ওরা তুললো, বলতেছে বাবা কি হইলো, পড়ে গেছো কেন, নিচে নামছিলা, উঠানে নামছিলা। তো রাসেল ভাই ওই দিন যদি আমি যেতাম তাহলে আমার সাথে কি হতো সেটা একমাত্র আল্লাহই জানে। তো রাসেল ভাই আমি শুধু খালি উঠানের কোনার মেহেদি গাছটার দিকে নোটিস করছিলাম যে ওইটা মানে ওই সময় আমার মুখে এরকম ভাবে একটা ভয় পেয়েছিলাম। তো রাসেল ভাই ওরা তাকায়া দেখছে এবং আমার দেখানোর চেষ্টা করতেছে, দেখো ভয়ের কিছু নাই, এখানে তো কিছু নাই, মেহেদি গাছ দেখো একদম ফর্সা। মানে আমি যে সময়টার কথা বলছিলাম রাসেল ভাই, এই ঘটনাটা প্রায় 4 থেকে 5 মিনিটের ভিতরে ঘটলো। সো তখন মাত্র সূর্য ডুবছে, মাগরিবের আজান দিচ্ছে, মানে একদম রাত বা সন্ধ্যা হয় যায় নাইকা, মানে সাজের একটা বেলা ছিল। সো এই ঘটনাটা। আর একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে রাসেল ভাই, আমি ঘুমিয়েছিলাম দুপুরে। তো ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম যে আমার পাশে একটা মুরব্বী মহিলা বসে আছে। সো দাদির মতো, দাদির বয়সের। তো আমি ভাবলাম দাদির কোনো বোন টোন বা দাদির কোনো সাথের মানুষ হতে পারে। তো আমার আম্মু কিংবা আমার যে ফুপিয়ারা আছে তারা বাইরে বসেছিল। তো আমি বসে মানে আমি শুয়েছিলাম, আমার ঘুমটা মাত্র ভাঙছে আর কি রাসেল ভাই। তো ঘুমটা ভাঙার পরে আমি প্রায় 4 থেকে 5 মিনিট সেই মহিলাটার দিকে তাকিয়েছিলাম। স্টিল সেই মহিলাটাও আমার দিকে প্রায় 4 থেকে 5 মিনিট তাকিয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে অ্যাবনর্মাল যেই ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, সেই মহিলাটা আমি নোটিস করলাম যে একটা চোখের পলকও পড়লো না, এবং সম্মোহিতের মতো কিছুক্ষণ পর আমি আবার ঘুমিয়ে পড়ি। এবং বরাবর তখন রাত্রের 7টা কিংবা 8টা বাজে। তো যখন আমার ঘুম ভাঙে আমি দেখি আমার আশেপাশে অনেক মানুষ, এবং আমার আম্মু কান্না করছিল। আব্বু ডিউটি থেকে চলে আসছে এবং আমার জিজ্ঞাসা করতেছে যে বাবা তোমার তো কোনো নিঃশ্বাস চলছিল না, আমরা তো মনে করছিলাম তুমি মারাই গেছো, তো এখন চোখ মেলে তাকাইছো। তো রাসেল ভাই যদি এই ঘটনাটা আমার সাথে আরো বেশি সময় ঘটতো তাহলে কি হতো আমি জানতাম না, হয়তো বা তারা আমাকে দাফন টাফন করে ফেলতো। তো আমি যখন জাগলাম তারপরে ওনারা ডাক্তার দেখাইছে, গ্রামের সবাই আছে, মানে একজন মানুষ মারা গেলে যা হয় আর কি তেমনই অবস্থা। কিন্তু মানে কোনো রিচুয়াল করে নেয় বা আগরবাতি বা তেমন কিছু দেয় না, জাস্ট এটা তো মানে একটা ছোট্ট বাচ্চা যখন 3টা-2টার দিকে ঘুমায় তখন এটা সন্ধ্যা পর্যন্ত হয়তো বা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু যখন 2-1 ঘন্টার ব্যবধান হয়ে গেছে তখন মনে করেন ওরা ডাকাডাকি করছে, ডাক্তার দেখছে যে না কোনো নার্ভ পাচ্ছি না, নিঃশ্বাস নিচ্ছে না। তো রাসেল ভাই এর ভিতরে কি হচ্ছে, আমার জাস্ট মনে হচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম। তো
আমি তারপরে আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিকালে কি ঘরে কেউ আসছিল যে মুরব্বী টাইপের দাদির মতো কেউ? তো আমি যেরকম বিবরণ দিলাম যে এরকম এরকম, তারা বললো যে না, এমন কেউ আসে নাই, এমন কেউ নেই তাদের জানা মতে। তো রাসেল ভাই, এই ছিল আমার জীবনের কিছু ছোটবেলার ঘটনা, এবং বড় হওয়ার পরে আরো কিছু ঘটনা ঘটছে। তো সেই ঘটনাগুলো পাঠাবো। প্রায় 10-12 বছর যাবৎ রাসেল ভাই আপনার সাথে এই ঘটনাগুলো শুনে আসছি। অনেকটা ভালোবাসার বহির্প্রকাশ করার জন্য আজ এই 10-12 বছর পরে হলো রাসেল ভাই আপনার কাছে একটা ঘটনার পাঠাইতে পারছি, এটা অনেক কিছু। তো রাসেল ভাই, থ্যাংক ইউ। আর কিছু বলার নাই। আমার নাম হচ্ছে হৃদয় আহমেদ ইয়ামিন। আর নেক্সট আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পাঠাবো ইনশাল্লাহ। যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে অবশ্যই একটু ইমেলের রিপ্লাই দিয়েন। তো আরো কিছু যে ঘটনাগুলো আছে সেগুলো আমি পাঠিয়ে দিব। ঘটনাগুলো কিছু নোটিশ আমি দিচ্ছি, যেটা হচ্ছে অনেকগুলো ঘটনা আমার আম্মুর সাথে ঘটছে। তারা তো গ্রামে ছিল, তো গ্রামের ঘটনার হিসাবে সেটা আমার আম্মুর সাথে ঘটছে। তো ওই ঘটনাগুলো, আর আমার আব্বুর সাথে তেমন কোনো ঘটনাগুলো ঘটে নাই। আমার আব্বুর সাথে একটা ঘটনা আছে, সেটা ছোট্ট ঘটনা, বাট ওইটাও আমি পাঠাবো। আর আজকের মতো এতটুকুই রাসেল ভাই। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আর সময় বেশি নেব না, কারণ অনেকে খেলার মধ্যে ঢুকে পড়েছেন। আমরা আমাদের শেষ যে স্টোরিটা, সেই স্টোরিটা আজকে শুনিয়ে দেবো, এবং তারপরে আপনারা খেলা দেখতে পারবেন। মন দিয়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Voot.com with Russell. ভূত.com-এর সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সোহাগ চক্রবর্তী, যশোর থেকে আপনাদের জন্য আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি। মজার ব্যাপার হচ্ছে, ঘটনাটি আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম রাসেল, এবং রাসেল ভাই পেশায় একজন মাছ ব্যবসায়ী। উনি মাছের চাষ করে থাকেন ঘেরে। গত 135তম পর্বে মাছ নিয়ে আমার একটি ঘটনা প্রচার হওয়ার পরে উনি ওই ঘটনাটি শুনে ওনার কাছেও একটি ভয়ানক ঘটনা আছে এইটা আমাকে জানায়, এবং আমাকে ইনভাইট করে যে ওনার কাছ থেকে যেয়ে ওই ঘটনাটি শোনার জন্য। সো আমিও আর ওই লোকটি সংবরণ করতে পারি না, আমিও রাসেল ভাইয়ের সাথে গিয়ে দেখা করি এবং জানতে পারি রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করে আসছেন। উনি ঘটনাটি বলার সময় আমাকে একটু রিকোয়েস্ট করেছেন যে যেহেতু উনি একই প্লেসে এখনও মাছের ব্যবসা করেন, ওখানে এখনও মাছের ঘেরগুলো আছে ওনার, সো ওই ঘেরের নাম, ঠিকানা, ওই প্লেসের নামগুলো যেন আমি উল্লেখ না করি। তো আমিও সেই সত্ত্বে ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি, এবং ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি 100% সঠিক। তো চলুন শুরু করি ঘটনাটি। 2002 সালের কথা। রাসেল ভাই তখন সাতক্ষীরার প্রত্যন্ত একটি এলাকাতে অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন, ঘের তৈরি করেন। সো আপনারা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে।
এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে, যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনার তো অনেক লস হয়ে যাবে, চিংড়ি মাছের অনেক দাম হয়। সো উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন। এই পাহারার কাজে নিয়োজিত ছিল একই পরিবারের 3 ভাই। ঘটনার ভিকটিম কিন্তু এই 3 ভাই। হঠাৎ 1-2 বছর 3 বছর পর রাসেল ভাই প্রথম খুব ভালোই লাভে ছিলেন, কিন্তু 2-3 বছর পর উনি লক্ষ্য করতে থাকেন মাছের উৎপাদনও ওই ঘেরটা থেকে অনেক কম হচ্ছে। যেহেতু এই 2-3 বছরে উনি ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলেছেন, উনি জানেন যে কিভাবে পরিচর্যা করতে হয়, কীভাবে খাবার দিতে হয়, কেমন মাছ আসতে পারে, এটার একটা আইডিয়া থাকে ওনার ভালো। কিন্তু উনি খেয়াল করেন যে আসলে ওই ঘেরটা থেকে মাছের উৎপাদন অনেক কম হচ্ছে। তখন উনি ওই 3 ভাইকে অনেক বেশি প্রেশার দেওয়া শুরু করেন যে আসলে তোমরা নিশ্চিত ডিউটি দিচ্ছ না ঠিকভাবে, যার ফলে মাছ চুরি হয়ে যাচ্ছে, না হলে তো মাছ কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং রাসেলের দেয়া এই যে প্রেশারের কারণে ওই 3 ভাইও অনেক বেশি চিন্তায় থাকেন যে আসলে আমরা তো ঠিকভাবে টাইট সিকিউরিটি দিই, আমরা ঠিকভাবে ডিউটি করি, তো মাছ কীভাবে চুরি হচ্ছে। ওনারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যান এবং ভালোভাবে ওনারা ডিউটি দেওয়া শুরু করেন। কোনো ভাই পুরা ঘেটের এক সাইড দিয়ে রাউন্ড দিতে থাকে, অন্য ভাই অন্য সাইড দিয়ে রাউন্ড দেয়। একজন ওনাদের বসার জন্য একটা টং ঘরের মতো বানানো ছিল, সেখানে বসে লাইট মেরে চেক করতে থাকেন। এইভাবে ওনারা খুব ভালো একটা সিকিউরিটি দিতে থাকেন। হঠাৎ একদিন বড় ভাই খেয়াল করেন যে ভোরবেলার দিকে একটা বিশেষ জায়গায়, একটা ঘেরের একটা কোণে অনেক পানি ঘোলা হয়ে আছে। যেহেতু ওনারা মেলা দিন ধরে ঘেরে ডিউটি দিচ্ছেন, ওনারা জানেন যে যদি পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায়। ওনারা যেহেতু রাত্রে নামেন না, কেউই কাউকেই নামতে দেন না, সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই বড় ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে। এই ঘটনাটি 3 ভাই খুব ভালোভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে। ওনারা একটু আরও সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করেন। 2 দিন 3 দিন যায়। হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন, মানে ওনাদের যে ছোট ভাই, উনি রাউন্ড দিয়ে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পাড় থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি যেয়ে জাপটে ধরেন ওনাকে এবং সজোরে ওনাকে কিল ঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এই ওনার যে চিৎকার শুনে বাকি যে 2 ভাই উপরে ছিল ওনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড় ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে এবং এই মারার দৃশ্য দেখে ওই মেজো ভাইও পানিতে লাফ দিয়ে পড়ে এবং সেও যে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে। বড় ভাই কিন্তু উপর থেকে বলছিল যে তোরা ওই ব্যক্তিকে মারিস না, ওই ব্যক্তিকে ধরে কুলে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে রাখ, যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর, এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু 2 ভাই অন্ধের মতো ওনাকে মারছিল। মারতে মারতে মেজো ভাই একটু কষ্ট হয়ে যায়, সে পাড়ে চলে আসে এবং যেই মেজো ভাই পাড়ে চলে আসে ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যাওয়া যায়, যে কোনো কিছুকে যেভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে, ওইভাবে ওই ছোট ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই ঘেরের গভীরতা কিন্তু অনেক বেশি না। যদি ওই ছোট ভাই সোজা হয়ে দাঁড়িয়েও থাকে তাও কিন্তু ওনার বুক পর্যন্ত সর্বোচ্চ পানি হতে পারে, সেহেতু কোনোভাবেই ওনার কিন্তু ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে। এবং ওই ছোট ভাই ডুবে যাওয়ার পরে ওনারা খেয়াল করেন যে পানির নিচ থেকে, আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্যাস যদি পানির নিচ থেকে উঠতে থাকে, যেভাবে বুদবুদ হতে থাকে, একটা বড় এরিয়া নিয়ে ওই রকম বুদবুদ উঠতে থাকে। এই দৃশ্য দেখে বড় ভাই এবং ছোট ভাই 2 জন, মানে মেজো ভাই 2 জনই লাফ দিয়ে পড়েন ওখানে, যে ওনারা ওই ছোট ভাইকে খুঁজতে থাকেন। কিন্তু
আশ্চর্যজনক ব্যাপার, ওনারা কোনোভাবেই ছোট ভাইকে ওখানে খুঁজে পান না। এরপরে ওনা পানি থেকে উঠে এসে পুরো ঘেরের এরিয়াটি লাইট নিয়ে ছোট ভাইকে খুঁজতে থাকেন এবং চিৎকার দিলে আশপাশের যে ঘেরের লোকজন যারা ডিউটিতে থাকেন ওনারাও এসে ওনাদের সাথে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভোরবেলার আগ পর্যন্ত ওনারা ওই ছোট ভাইকে পান না খুঁজে। এক পর্যায়ে ভোরের যখন আলো ফুটবে ওই সময় ওনারা খেয়াল করেন ঠিক সেম ওই প্লেসে, ওই একই জায়গায় পানির নিচ থেকে আবারও এরকম বুদবুদ উঠতে শুরু করেছে এবং কেউ যেন ওনার ছোট ভাইকে একদম একটা ধাক্কা দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। ওনারা লাফ দিয়ে পড়ে পানি থেকে ছোট ভাইকে উপরে তোলেন এবং ততক্ষণে ওনারা দেখেন যে আসলে অনেক দেরি হয়ে গেছে, ভাই আর বেঁচে নেই। ওনারা হতভম্ব হয়ে যান যে আসলে কি হলো, এটা তো কোনোভাবে হওয়ার কথা না। এরপরে ওনার মা বাবা ওখানে চলে এসে কান্নাকাটি করতে থাকেন। সবাই খুবই অবাক হয়ে যায় যে কি হয়েছে ব্যাপারটি। কি আর করা, ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে। এরপর থেকে ওনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। ওনার যে মেজো ভাই এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন 7:30 8টার সময়, সন্ধ্যা মানে রাত 7:30 8টা। সো ওনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে। গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায়, লাল লাল হয়ে যায়, তখন যদি কারোর গায়ে বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয় তখন সেটা ফেটে যাবে, নরম টাইপের হয়ে যায়। তো ওই মেজো ভাই যখন বাজার করে নিয়ে ওই গাছের নিচ দিয়ে আসছিল তখন উনি খেয়াল করেন যে ওনার সামনে, ওনার পিছে, এমনকি এক পর্যায়ে ওনার মাথায় গায়ে কেউ যেন গাব ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে। উনি মারাত্মক ক্ষেপে যান। ওনার কাছে বড় একটি 5 ব্যাটারির লাইট থাকে। ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই কাজটি কে করছে। ওনার যেহেতু মাথাটাতে ব্যথা লেগেছে, উনি অনেক বেশি রেগে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, উনি যখন গাছে লাইট মেরে দেখে ওখানে কেউই নাই, কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গাব ওনার দিকে ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে উনি কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে বা ওনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না। এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। রাত্রে 1টা 1:30টার দিকে, যেহেতু ওনাদের গ্রামের বাড়ি, ওনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয়, কাঁচা টয়লেট, পাতালতা দিয়ে ঘেরা। সো উনি টয়লেটে যাবেন। উনি লাইট নিয়ে টয়লেটে যান। টয়লেটের এরিয়াটা বেশ বড়। উনি যখন টয়লেটের মধ্যে ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান। উনি দেখেন যে ঠিক ওনারা যেই রকম লোককে ওই ঘেরের মধ্যে মেরেছিল সেম ওরকম টাইপের একজন লোক ওখানে দাঁড়িয়ে, তার গায়ে মনে হচ্ছে একটা কালো চাদর দেয়া। যেই উনি টয়লেটের মধ্যে ঢোকেন এবং ওই লোকটি ওই চাদর ওনার গায়ের উপরে ফেলে প্রচণ্ড মারা শুরু করেন ওনাকে এবং ওনাকে তুলে তুলে মাটিতে আছাড় দিতে থাকেন। এক পর্যায়ে যখন উনি একেবারে নাজেহাল অবস্থা, উনি আর পারছিলেন না, সেরকম পর্যায়ে ওই কালো অবয়বটি বা ওই কালো অবয়বের মতো লোকটি ওনাকে ওই কাঁচা টয়লেটের মধ্যে ফেলে দেন। উনি যন্ত্রণায় যখন খুব জোরে, উনি যখন পড়ে যান ওর মধ্যে আর কি, চিৎকার চেঁচামেচি যন্ত্রণায় কাতরাতে থাকেন, তখন কিন্তু ওই অবয়ব ওখান থেকে চলে যায় এবং ওনার কান্নার শব্দটি, মানে উনি তখন জোরে কান্নাকাটি করতে পারেন। এর আগে পর্যন্ত কিন্তু উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, হালকা পাতলা চিৎকার করছিলেন, কিন্তু আসলে কিন্তু জোরে চিৎকার উনি করতে পারছিলেন না। কিন্তু যখন এই অবয়বটি চলে যায় তখন উনি জোরে চিৎকার করতে পারেন এবং ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে ওনার মা, ভাই, বাবা সবাই বেরিয়ে আসেন এবং এসে দেখেন যে ওনাদের টয়লেটটি কিন্তু অনেক গভীর। ওই গভীর টয়লেটের মধ্যে উনি পড়ে আছেন এবং ওনার হাতে তখন ওই টর্চ লাইটটি জ্বলছে। ওনারা অনেক কষ্টে দড়ি টড়ি ফেলে ওই টয়লেটের মধ্য থেকে ওনাকে টেনে তোলেন উপরে। ওনার অবস্থা এতটাই খারাপ ছিল, উনি কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না। ওনাকে ভালো করে ওয়াশ করে
ওনাকে ওনার বাবা কিছু পানি পড়া দেন, সেইগুলো খেয়ে উনি ঘরে নিয়ে যে ওনাকে শুইয়ে দেওয়া হয়। এরপরে যখন সকাল হয়, সকাল হওয়ার পরে ওনার সাথে আরও কিছু আজব ঘটনা ঘটতে থাকে। উনি পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যান। আবার যখন ঠিক হয়ে যান তখন উনি রক্তের মতো বমি করতে শুরু করেন। খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ওনার। এরপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় এবং ওনার ট্রিটমেন্ট করানো হয়। বাড়ির সবাই কিন্তু ধারণা করেছিলেন, যেহেতু ওনাদের একটা কাঁচা টয়লেট, ওই কাঁচা টয়লেটের মধ্যে উনি টয়লেট করতে যেয়েই পড়ে গেছেন, এটা সবার ধারণা ছিল। কিন্তু উনি হঠাৎ এক সময় যখন ঠিক হয়ে যান তখন উনি পুরো ঘটনাটিই বলেন। সবাই এই পুরো ঘটনাটি শুনে অনেক বেশি ভয় পেতে শুরু করেন এবং আশপাশের ওনাদের যে প্রতিবেশী ছিলেন তারা বলতে থাকেন যে আসলে ওই ঘেরের আশপাশে এক সময় পিশাচের উপদ্রব ছিল, যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করত, মানুষকে ভয় দেখাতো, বাচ্চাদের মেরে ফেলতো, এরকম বহু ঘটনা ঘটত। কিন্তু যখন এই মাছের ঘের করা হয় বা লোকালয় আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে। সো এই সব কথা শোনার পরে ওনার বাড়ির লোকেরাও কিন্তু অনেক বেশি ভয় পাওয়া শুরু করেছিলেন। ওনারা একটা কবিরাজকে ডেকে আনেন এবং ওই কবিরাজকে ডেকে এনে কিছু পানি পড়া টড়া তাৎক্ষণিকভাবে দেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই মেজো ভাই সন্ধ্যা 6টা পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে হঠাৎ করে উনি রক্তবমি করতে করতেই মারা যান। বাড়িতে একটা শোকের মাতম তৈরি হয়ে যায়, সবাই অনেক বেশি কষ্ট পান, অনেক ভয়ের একটা পরিবেশও হয়ে যায় সাথে সাথে। এরপরে ওই মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়া হয়। মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়ার পরে বড় ভাইয়ের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। তিনি আর ওই মাছের ঘেরের ওই যে পাহারা দেওয়ার যে কাজ ওটি আর করতে যান না। উনি পার্শ্ববর্তী গ্রাম থেকে একটা ভালো কবিরাজ দেখিয়ে সেখান থেকে তাবিজ টাবিজ অনেক কিছু নিয়ে আসেন এবং উনি ওই বাড়ির যে ওনাদের জমি ছিল সেইগুলোই চাষবাস করতে থাকেন। উনি আর ওই পেশায় ফিরে যান না। দীর্ঘ 1-1.5 মাস 2 মাস পার হয়ে যায়, ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না। হঠাৎ একদিন ওই বড় ভাইয়ের যে স্ত্রী, উনি রাত্রে 11টা-12টার দিকে বাইরে বাথরুম করতে আসবেন। যেহেতু ওনাদের গ্রামে বাড়ি, ওনাদের এমনিতেই অনেক সাহস ছিল, উনি একটা হেরিকান জ্বালিয়ে বাইরে চলে আসেন এবং বাথরুম করতে থাকেন। বাথরুম করে উনি যখন ফিরছেন তখন উনি খেয়াল করেন ঘরের ভিতরে যেন সাদা, আমরা যখন দেখবেন যে কোথাও কোনো শিল্পীরা স্টেজে পারফর্ম করছে তখন যেমন সাদা ধোঁয়া দেওয়া হয়, ওই টাইপের একটা সাদা ধোঁয়া, কিন্তু ওই ধোঁয়াগুলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া কিন্তু ওইভাবে ছড়িয়ে পড়ছে না, একটা নির্দিষ্ট শেপের মতো, পাতলা একটা নির্দিষ্ট শেপের মতো। সে একদম সুন্দর করে দরজার যে ফাঁকা ওইটা দিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অনেক বেশি ভয় পান এবং মনে করেন যে ওনার স্বামীর হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। উনি ছুটে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলেন, কিন্তু দেখে ঘরের ভিতরে আসলে কিছুই নাই, কোনো সমস্যা নাই। উনি হেরিকেনটা বেডের পাশে নিয়ে যে দেখেন যে ওনার স্বামী শুয়ে আছে, ঘরের মধ্যে কিছুই নাই, কোনো রকম খারাপ কোনো পরিবেশ না। উনি বেডের পাশে হেরিকেনটি জ্বালিয়ে রেখে উনি শুয়ে পড়েন পাশে। উনি কত সময় ঘুমিয়েছেন ঠিক জানেন না। হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় যে ঘরের বাইরে মনে হচ্ছে খুব দাপাদাপি শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যক্তি প্রচুর প্রহর করছে, ধরে ধরে তুলে তুলে আছাড় মারছে। যেহেতু ওনাদের মাটির বাড়ি, ওনারা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারছিলেন বেডের উপর থেকে। ওনার মনে যেহেতু একটা আতঙ্ক কাজ করছিল, উনি আর কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার শুনে ওনার মা বাবা, যারা আর কি বড় ভাইয়ের মা বাবা ছিল, তারাও চলে আসেন। তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান। ওনারা দেখেন যে কালো একটি অবয়ব, যার কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিচ্ছু নাই, সে ওই বড় ভাইকে তুলছে, আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানের অন্য মাথা টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য মাথায় চেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা আরও জোরে চিৎকার করেন
এবং ওনাদের চিৎকার শুনে ওনাদের প্রতিবেশীর 2-1 বাড়ি থেকে লোকজন হারিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে। যেই ও সবাই চলে আসে আলো নিয়ে, তখন ওই অভয় আর ওখানে থাকে না, তখন সে চলে যায় ওখান থেকে। এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয়, ওনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেডে শুইয়ে দেওয়া হয়। কিন্তু ওনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না, উনি প্যারালাইজডের মতো হয়ে যান ডান হাত। এরপরে ওনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন। বড় ভাইয়ের ট্রিটমেন্ট চলে, কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন, কিন্তু ওনার প্রোগ্রেসটা খুব স্লোভাবে হয়। কবিরাজ অনেক কিছু শুনে, সকলের কথাবার্তা শুনে ওনাদের বাড়ি পরপর 3 দিন আসেন এবং ওই কবিরাজ সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন, যিনি 3য় দিন এসে ওনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান। এরপর থেকে ওনাদের দ্বৈত ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই এক পাশে খুঁড়িয়ে হাঁটেন, একটা হাত প্যারালাইজড থাকে এবং মুখ এক সাইডে বাঁকা হয়ে থাকে। উনি যখন একটু সুস্থ হয়ে যান তখন সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন। উনি বলেন যে উনি হঠাৎ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, কোনো প্রবলেম না, হঠাৎ উনি খেয়াল করেন যে ঘরের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা শীতল বাতাস এসে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে এত বেশি ঠান্ডা লাগতে শুরু করে উনি কাঁথা খোঁজার জন্য উঠে বসেন। উঠে বসে উনি খেয়াল করেন যে ওনার সামনে বড় একটা শেপের কোনো মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটি সাদা, সেটি কিন্তু কালো না, সাদা। এবং সে এক টান দিয়ে হঠাৎ ওই বড় ভাইকে রুমের বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে গিয়ে ওনাকে প্রচণ্ড প্রহার করা শুরু করেন, ওনাকে ধরে মাটিতে আছাড় মারেন। উনি যখন আর পেরে উঠছিলেন না, ওনার গায়ে যখন আর বল ছিল না প্রতিহত করেন, তখন উনি শুনতে পান যে তোরা আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে আহত করেছিস, তোদের কাউকে আমরা আর বাঁচিয়ে রাখবো না। এইটুকু উনি সর্বোচ্চ শুনতে পান। এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এই কথা শোনার পরে কবিরাজরা ওনাকে অনেক তাবিজ দেন, ওনাকে অনেক পারনি পড়া দেন, বাড়িগুলো বন্ধ করে দেন এবং ওনার সাথে একটা লাল কাপড়ের মধ্যে কিছু জিনিস লিখে ওনাকে বলেন যে ওনার মাজায় হোক বা গলায় হোক বা যে কোনো জায়গায় এই জিনিসটা লাল কাপড়ে এইভাবেই রাখার জন্য। যতদিন উনি এটা ঠিকভাবে রাখতে পারবেন, আশা করা যায় ওনার কোনো সমস্যা হবে না। ওই বড় ভাই রাসেল ভাই এখনও বেঁচে আছে। ওর পর থেকে ছোটোখাটো সমস্যা হলেও বড় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি অতটা সুস্থভাবে আর চলাফেরা করতে পারেন না। উনি উপার্জনক্ষম অবস্থায়ও আর তেমন একটা নাই। উনি যখন ঘটনাটি আমার সাথে শেয়ার করছিলেন, উনি অধরে কাঁদছিলেন যে উনি ওই ঘেরের ডিউটি দিতে যেয়ে 2 ভাইকে হারিয়েছেন, ওনার জীবনটা এত কঠিন হয়ে গেছে। সো এটি ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. হ্যালো, তো এই ছিল আমাদের আজকের ভূত.com এবং আমরা খেলার জন্য একটু ছোট করেছি আমাদের এখনকার এপিসোডগুলো, কিছুটা মানে 20 মিনিটের মতো ছোট করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। একটা সপ্তাহ জুড়ে আমরা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।